ফাহাদ, দরজা খোল। তোরা আমার সাথে এমন কেন করছিস? আমি তোদের কি ক্ষতি করেছি? প্লিজ দরজা খোল, আমার দম বন্ধ হয়ে আসছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ভার্সিটির পুরনো লাইব্রেরি রুমের দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ। তানিয়া দরজায় অনবরত ধাক্কা দিচ্ছে আর ভয়ে কাঁপছে। বাইরে থেকে ফাহাদ আর আসিফের হাসির শব্দ ভেসে আসছে। ম্যাডাম, আপনি তো ভার্সিটির ডিসিপ্লিনারি কমিটির খুব কড়া নেত্রী। কথায় কথায় আমাদের জুনিয়রদের অপমান করেন। আজ দেখেন আপনার ডিসিপ্লিন কোথায় যায়। তানিয়া, তুই বেশি উড়ছিলি। তুই ভুলে গেছিস তুই আমার চাচাতো বোন হয়েও আমার সাথে জেদ করিস। আজ তোর এমন বদনাম হবে যে তোর বাবা কাল আর মুখ দেখাতে পারবে না। আসিফ ভাইয়া, তুই নিজের বোনের সাথে এমন করতে পারলি? তোর কি একটুও মায়া হচ্ছে না? আমার খুব ভয় করছে। প্লিজ আমাকে বের হতে দে, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর মাত্র 10 মিনিট তারিক আঙ্কেলের পুলিশ ফোর্স চলে এসেছে, সাথে মিডিয়াও আছে। যখন এই রুম থেকে নিষিদ্ধ জিনিসপত্রের সাথে আপনাকে উদ্ধার করা হবে, তখন পুরো দেশ দেখবে ভার্সিটির আদর্শ নেত্রীর আসল রূপ। তানিয়া ফাহাদের কথা শুনে ফ্লোরে বসে পড়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। সে বুঝতে পারছে আজ তার পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে। তার বাবার সম্মান নষ্ট হওয়ার কথা ভেবে তানিয়ার দম আটকে আসতে লাগলো। ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল। এই দরজাটা ভাঙো, আমাদের কাছে খবর আছে এই রুমের ভিতরে অবৈধ মেলামেশা আর নিষিদ্ধ জিনিসপত্রের কারবার চলছে। স্যার, জলদি ভাঙেন, ভার্সিটির পরিবেশ নষ্ট করছে এরা, আমরা নিজের চোখে দেখেছি। পুলিশ যখন দরজা ভাঙতে যাবে ঠিক তখনই একটা কালো বাইক প্রচন্ড বেগে এসে ব্রেক কষল। বাইক থেকে নামলো ভার্সিটির ফার্স্ট ইয়ারে কুখ্যাত ভিলেন নয়ন। তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে। নয়নকে দেখে ফাহাদ আর আসিফ চমকে কয়েক কদম পিছিয়ে গেল। খবরদার, ওই দরজায় যদি কারো হাত পড়ে আমি তার হাত শরীর থেকে আলাদা করে দিব। এই ছেলে, তুমি কে? তুমি জানো পুলিশের কাছে বাধা দিচ্ছ, এর পরিণাম কি হতে পারে তোমার জানা আছে? আমি নয়ন খান, শাহরিয়ার খানের ছেলে। আর আপনারা যে দরজা ভাঙতে চাইছেন সেখানে আমার সব থেকে দামি জিনিস আছে। ফাহাদ রেগে এগিয়ে এসে পুলিশকে উদ্দেশ্য করে বলল, স্যার, ওর কথা শুনবেন না। ও ভার্সিটির সবচেয়ে বখাটে ছেলে। ভেতরে তানিয়া নামের এক মেয়ে আছে যে খারাপ কাজ করছিল, আমরা নিজেরা দেখেছি। ফাহাদের কথা শেষ হওয়ার আগে নয়ন ফাহাদের কলার চেপে ধরে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। ফাহাদ ছিটকে মাটিতে পড়ে গেল। নয়ন ফাহাদের বুকের উপর পা রেখে রাগে কাঁপতে কাঁপতে বলল, ওর নামটা তোর নোংরা মুখে নিবি না, একদম জান নিয়ে নিব। এই ছেলে, হচ্ছেটা কি? তুমি আইন নিজের হাতে তুলে নিচ্ছ। ফোর্স, ওকে অ্যারেস্ট করো। স্যার, আপনারা যাকে খারাপ মেয়ে বলছেন সে আমার স্ত্রী। আমরা বিবাহিত। আমরা গোপনে দেখা করতে এসেছিলাম। আর এই ফাহাদ আর আসিফ আমাদের রুমে তালা দিয়ে আপনাদের মিথ্যা খবর দিয়েছে। নয়ের কথা শুনে উপস্থিত সবাই চমকে গেল। আসিফ চোখ বড় বড় করে তাকালো। তানিয়া ভেতর থেকে সব শুনতে পেয়ে পাথরের মতো জমে গেল। নয়ন এক লাথিতে লাইব্রেরির পুরনো দরজা তালা ভেঙে ফেলল। দরজা ভাঙতেই মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠল। নয়ন দ্রুত ভেতরে ঢুকে নিজের গায়ের কালো জ্যাকেটটা খুলে তানিয়ার গায়ে জড়িয়ে দিল। তানিয়া ভয়ে কাঁপতে কাঁপতে নয়নের দিকে তাকালো। তুমি তুমি সব কি বলছো? আমি তোমার স্ত্রী কবে হলাম? তুমি আমাকে ফাঁসানোর জন্য এই জঘন্য মিথ্যা বলছো কেন? চুপ, একদম চুপ। আপনি একটা কথাও বলবেন না? আপনার সম্মান বাঁচানোর জন্য আমাকে ভিলেন থেকে আপনার হাজবেন্ড হতে হয়েছে। শুধু আমাকে ফলো করেন। নয়ন তানিয়ার হাত শক্ত করে ধরে বাইরে নিয়ে আসলো। মিডিয়া তাদের ঘিরে ধরল। ঠিক তখনই তানিয়ার বাবা আফসার উদ্দিন, মা সালমা আর ভাই নোমান ছুটে আসলো। তাদের সাথে নয়নের বাবা শাহরিয়ার খান আর বেস্ট ফ্রেন্ড সাজিদও উপস্থিত হলো। তানিয়া, মা আমার, এসব কি শুনেছি আমি? তুই এই বোকাটে ছেলের সাথে তালাবদ্ধ রুমে কি করেছিলি? আব্বু, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমাকে আসিফ ভাইয়া আর ফাহাদ আটকে রেখেছিল। আমি তো লাইব্রেরিতে বই খুঁজছিলাম। চাচা, ও ডাহা মিথ্যা বলছে। ও এই নয়নের সাথে প্রেম করে। নয়ন নিজেই তো পুলিশের সামনে স্বীকার করলো ওরা বিবাহিত। আমি তো নিজের চোখে দেখলাম ওরা হাত
ধরাধরি করে বের হলো। নয়ন, এসব কি হচ্ছে? তুই এই মেয়ের সাথে কি করছিলি? তুই কি সত্যি ওকে বিয়ে করেছিস, নাকি এটা তোর নতুন কোনো বাদরামি? হ্যাঁ আব্বু, আমি তানিয়াকে বিয়ে করেছি। ও আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি। তানিয়া নয়নের কথা শুনে রাগে আর অপমানে নয়নের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। সবাই চমকে উঠল। তানিয়ার মা সালমা বেগম মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। বেয়াদব ছেলে, তুমি আমার 3 বছরের জুনিয়র, তুমি আমার নামে মিথ্যা কথা বলছো কেন? তুমি ওদের সাথে মিলে আমাকে অপমান করার জন্য এই নাটক করছো, তাই না? নয়ন থাপ্পড় খেয়েও একটু নড়ল না। তার চোখে কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত নীরবতা। চুপ কর তানিয়া, আজ তোর জন্য আমার মাথা হেড হয়ে গেছে। পুরো মিডিয়া জেনে গেছে তোরা এক রুমে ছিলি। এখন সমাজে আমি কি জবাব দেব? আমার এত বছরের সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। আপু, তুমি তানিয়াকে ভুল বুঝছো। এই নয়ন ছেলেটা ভালো না। ও ইচ্ছা করে তানিয়াকে ফাঁসাচ্ছে। তানিয়া কখনো এমন কাজ করতে পারে না। নোমান ভাই, আমি তানিয়াকে ফাঁসাচ্ছি না, বরং আপনার চাচাতো ভাই আসিফ তাকে ফাঁসিয়েছে। আমি শুধু আমার ভালোবাসার মানুষটার সম্মান বাঁচানোর চেষ্টা করেছি। আপনি চাইলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন, যদিও আমি জানি আসিফ সেটা আগেই নষ্ট করে দিয়েছে। আফসার, এখন কি হবে? মেয়ের তো বিয়ে ঠিক হয়েছিল, এখন ওই ফ্যামিলি তো এই খবর শুনলে বিয়ে ভেঙে দেবে। আমার মেয়ের তো চরম বদনাম হয়ে গেল। আমরা এখন কোথায় গিয়ে মুখ লুকাবো? শাহরিয়ার সাহেব, আপনার ছেলে যখন সবার সামনে আমার মেয়েকে নিজের স্ত্রী বলে দাবি করেছে, তখন আমি চাই আজ রাতেই ওদের বিয়ে হোক। তা না হলে আমার মেয়েটা মুখ দেখাতে পারবে না, সমাজের মানুষ আমাকে সিসি করবে। আব্বু, তুমি এসব কি বলছো? আমি এই বেয়াদব জুনিয়রকে বিয়ে করব না। ও একটা গুন্ডা। ও আমার সম্মান নষ্ট করার জন্য এই প্ল্যান করেছে। তুমি আমাকে বিশ্বাস করো আব্বু। আমি আর কোনো কথা শুনতে চাই না। যদি তুই ওকে বিয়ে না করিস, তাহলে আজই আমার মোরা মুখ দেখবি। আমি এই অপমান নিয়ে বেঁচে থাকতে পারবো না। তানিয়া বাবার কথা শুনে ডুকরে কেঁদে উঠল। সে নিরুপায় হয়ে ফ্লোরে বসে পড়ল। নয়ন ধীরে ধীরে তানিয়ার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু এই মুহূর্তে আপনার বাবার সম্মানের চেয়ে বড় কিছু নেই। আমি কথা দিচ্ছি, আপনার গায়ে কোনো আঁচড় লাগতে দিব না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। নয়ন, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস, তাহলে আমার বাড়ি থেকে তোকে চিরতরে বের করে দেব। আমার সম্পত্তি তোর কোনো ভাগ থাকবে না। আব্বু, তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসনি। আমি তানিয়াকে বিয়ে করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সম্পত্তি তোমার কাছে রাখো। সেই রাতে কাজী ডেকে নয়ন আর তানিয়ার বিয়ে পড়ানো হলো। তানিয়া শুধু পাথরের মতো বসে থেকে কবুল বলল। তার দু চোখ বেয়ে অনবরত পানি ঝরছে। বিয়ে শেষে নয়ন তানিয়াকে নিয়ে তার নিজের একটা ফ্ল্যাটে চলে আসলো। ফ্ল্যাটের ভেতরে ঢুকে নয়ন দরজা আটকে দিল। তানিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে নয়নের দিকে এগিয়ে গেল। তুমি কি ভেবেছো নিজেকে? তুমি আমার সাথে হিরোগিরি দেখিয়ে আমাকে কিনে নিয়েছো। তুমি একটা ভিলেন। তুমি আর আসিফ মিলে আমাকে ফাঁসিয়েছো যাতে আমাকে বিয়ে করতে পারো। আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে বাঁচাতে গিয়েছিলাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। চুপ করো মিথ্যাবাদী। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। আমার পরিবার আমাকে ভুল বুঝেছে তোমার জন্য। তুমি আমার সম্মান নষ্ট করেছো। তোমার মতো নিচ মনের মানুষ আমি আর একটাও দেখিনি। তানিয়া রাগে নয়নের বুকে অনবরত আঘাত করতে লাগলো। সে কাঁদতে কাঁদতে নয়নের শার্ট খামচে ধরল। নয়ন একটু বাধা দিল না। সে চুপচাপ দাঁড়িয়ে তানিয়ার আঘাতগুলো সহ্য করতে লাগলো। তানিয়া মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়তে নিল। নয়ন দ্রুত তানিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে ফ্লোরে পড়তে দিল না। তানিয়া চমকে উঠে নয়নের দিকে তাকালো। নয়নের শক্তিশালী হাতের স্পর্শে তানিয়ার সারা শরীর কেঁপে উঠল। ছাড়ো আমাকে। তোমার মতো নোংরা ছেলের স্পর্শ আমার সহ্য হচ্ছে না। আমাকে ছাড়ো বলছি। ছাড়ার জন্য তো ধরিনি তানিয়া। তুমি আমাকে নাম ধরে ডাকছো কোন সাহসে? আমি তোমার 3 বছরের সিনিয়র। আমাকে সম্মান দিয়ে কথা বলবে। তুমি আমাকে আপনি করে বলবে। ভার্সিটিতে আপনি আমার সিনিয়র হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনি আমার স্ত্রী।
আর একজন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে নাম ধরেই ডাকে। নয়নের কথা শুনে তানিয়া রাগে আর অপমানে নয়নের বুকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। তানিয়া হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে। আমার বাবা আমাকে বিশ্বাস করলো না। ফাহাদ আর আসিফ আমার সাথে এমন কেন করলো? আমি কি করব এখন? আমার তো সব শেষ হয়ে গেল। আমি পড়াশোনা শেষ করে বাবার মুখ উজ্জ্বল করতে চেয়েছিলাম, আর আজ আমার জন্য বাবার মাথা নিচু হয়ে গেল। তানিয়ার বুক ফাটা কান্না শুনে নয়নের চোখের কোণে দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নয়ন ধীর পায়ে তানিয়ার কাছে এগিয়ে গেল। তানিয়া কাঁদতে কাঁদতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। নয়ন তানির একদম কাছে গিয়ে 2 হাত দিয়ে দেয়াল বন্দি করে ফেললো তাকে। কি করছো? দূরে সরো আমার থেকে। আমার গা ঘিন ঘিন করছে তোমার এই কাছে আসাতে। এত কাঁদছেন কেন? আপনার চোখের পানি আমার সহ্য হচ্ছে না। আমি আপনাকে কাঁদতে দেখতে পারি না। আমার চোখের পানিতে তোমার কি যায় আসে? তুমি তো এটাই চেয়েছিলে। আমাকে কষ্ট দিয়ে তুমি পৈশাচিক আনন্দ পাচ্ছ, তাই না? নয়ন আর কোনো কথা না বলে তানিয়ার ডান হাতটা নিজের বুকের বাম পাশে রাখলো। তানিয়া চমকে উঠল। সে অনুভব করতে পারল নয়নের হৃদস্পন্দন প্রচন্ড দ্রুত গতিতে চলছে। এখানে কষ্ট হয়? আপনার চোখের পানি দেখলে আমার এই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আপনি জানেন না তানিয়া, আমি আপনাকে দূর থেকে কতটা সম্মান করি, কতটা ভালোবাসি। আজ থেকে নয়, যেদিন প্রথম আপনাকে ভার্সিটির করিডোরে দেখেছিলাম সেদিন থেকেই। ভালোবাসা? হাহ, তোমার মতো গুন্ডা ছেলেদের মুখে ভালোবাসা কথা মানায় না। তুমি শুধু জোর করতে জানো। ভালোবাসার অর্থ বোঝার মতো মন তোমার নেই। আমি যদি জোর করতে জানতাম তাহলে এতক্ষণ আপনি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আমি আপনাকে সম্মান করি, আর আজকে আপনার সম্মান বাঁচাতে গিয়েই আমি মিথ্যা বলেছিলাম। আমি জানি আপনি আমাকে ঘেন্না করেন, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। তানিয়া নয়নের চোখের দিকে তাকালো। নয়নের চোখে কোনো ছলনা বা হিংস্রতা নেই। সেখানে শুধু গভীর মায়া আর এক অদ্ভুত অসহায়ত্ব। তানিয়ার রাগটা কেন যেন ধীরে ধীরে কমতে শুরু করলো। তুমি সত্যি ওদের সাথে মিলে আমাকে ফাঁসাওনি? সত্যি বলছো নয়ন? আমি আমার নিজের জীবন বাজি রেখে হলেও আপনাকে রক্ষা করব। আপনাকে ফাঁসানো তো দূরের কথা, কেউ যদি আপনার দিকে খারাপ চোখে তাকায় আমি তার চোখ উপড়ে ফেলবো। তানিয়া নিজেকে সামলাতে পারল না। সারাদিনের অপমান, ভয় আর বাবার অভিমান সব মিলিয়ে তানিয়া মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছিল। সে হঠাৎ করে নয়নের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমার খুব ভয় করছিল নয়ন। ওরা আমাকে ওই অন্ধকার রুমে আটকে রেখেছিল। আমি ভেবেছিলাম আমি মরে যাব। ওরা আমাকে খুব নোংরা কথা বলছিল। নয়ন স্তব্ধ হয়ে গেল। তানিয়া প্রথমবার তাকে নাম ধরে রেখেছে। নয়নের পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। সে ধীরে ধীরে তার 2 হাত দিয়ে তানিয়াকে পরম যত্নে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। একদম কাঁদবেন না, আমি আছি তো। আমি আর কাউকে আপনার কোনো ক্ষতি করতে দিব না। আপনি একদম সুরক্ষিত আমার কাছে। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। নয়ন তানিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তানিয়া নয়নের বুকের ওমে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে লাগলো। যে ছেলেটাকে সে সারা জীবন ভিলেন ভেবেছে, আজ সে ছেলের বুকেই সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমার বাবা তো আমাকে পর করে দিল। আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার নিঃশ্বাস চলা পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না তানিয়া। আপনি আমার জীবনের সেই আলো যাকে আমি অন্ধের মতো চেয়েছি। আমি আপনাকে রানীর মতো আগলে রাখবো। নয়ন তানিয়ার কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে গভীর একটা চুমু এঁকে দিল। তানিয়া চোখ বন্ধ করে নিল। তার সমস্ত অভিমান, ভয় আর কষ্ট যেন নয়নের এই একটা পবিত্র চুমুতে ধুয়ে মুছে গেল। রুমের ভেতরে এক অদ্ভুত নীরবতা। শুধু দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নয়ন তানিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে রেখে ফিসফিস করে বলল, আপনার সব কষ্ট আজ থেকে আমার। আপনি শুধু আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবেন। তানিয়া কোনো উত্তর দিল না। সে শুধু নয়নের শার্টটা আরো শক্ত করে খামচে ধরে নয়নের বুকে মুখ লুকালো। তাদের এই ধীর
সম্মানজনক এবং গভীর আবেগময় আলিঙ্গনের মাধ্যমে শুরু হলো দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষের এক নতুন পথ চলা। এ কি তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছো কেন? ছাড়ো আমাকে। সকালে মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে তানিয়ার মুখে পড়তেই তানিয়ার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে দেখতে পেল সে নয়নের বুকের উপর শুয়ে আছে। নয়নের শক্তিশালী দুটো হাত তাকে পরম যত্নে জড়িয়ে রেখেছে। তানিয়া তড়িঘড়ি করে উঠতে নিলে নয়ন ঘুমের ঘোরেই তাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আরো কিছুক্ষণ ঘুমান না, এত সকালে ওঠার কি দরকার? অসভ্য ছেলে, তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে কেন? আমি তো কাল রাতে ফ্লোরে বসে কাঁদছিলাম, খাটে আসলাম কি করে? নয়ন এবার ধীরে ধীরে চোখ খুলল। সে তানিয়ার রাগী অথচ লজ্জা মাখা মুখের দিকে তাকে মুচকে হাসল। নয়ন তানিয়াকে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে খাটে উঠে বসল। আপনি ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলেন, এখন আমি কি আমার বউকে ফ্লোরে ফেলে রেখে নিজে খাটে ঘুমাবো? তাই কোলে করে তুলে এনেছি। বউ, দেখো নয়ন, কাল রাতের পরিস্থিতি অন্যরকম ছিল। তুমি আমার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছো, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমার গায়ে হাত দেওয়ার অধিকার পাওনি। আমি তোমার সিনিয়র। আমি গায়ে হাত দেওয়ার জন্য বিয়ে করিনি তানিয়া, আমি আপনাকে সারা জীবন এই বুকে আগলে রাখার জন্য বিয়ে করেছি। আর আমি তো জোর করে জড়াইনি, আপনি নিজেই তো শীতে কাঁপতে কাঁপতে আমার বুকের ভেতর মুখ লুকিয়েছিলেন। নয়নের কথা শুনে তানিয়া লজ্জায় লাল হয়ে গেল। তার মনে পড়ে গেল কাল রাতে সে নিজে ভয় আর কষ্টে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তানিয়ার কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম, তুমি আমার সামনে থেকে সরো। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন, আজ আমাদের খান ভিলায় যেতে হবে। মানে? আমি তোমার সেই বাড়িতে যাব না। তোমার বাবা কাল আমাকে কি জঘন্য অপমান করেছেন তুমি শোনোনি? আমি ওখানে গেলে তারা আমাকে ছিঁড়ে খাবে। আমাকে ছিঁড়ে খাওয়ার আগে তাদের আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আপনি আমার স্ত্রী, আমার অধিকার। আমার বাড়িতে আপনি মাথা উঁচু করে প্রবেশ করবেন। নয়নের চোখের দৃঢ়তা দেখে তানিয়া আর কোনো প্রতিবাদ করতে পারল না। সে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর তারা দুজনে তৈরি হয়ে খানভিলার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে বসে তানিয়া ভয় কাঁপছে। নয়ন তানিয়ার কাপা হাতটা নিজের হাতের মুঠে নিয়ে আলতো করে চাপ দিল। ভয় পাচ্ছেন? আমার খুব ভয় করছে নয়ন। আমার নিজের পরিবার আমাকে তাড়িয়ে দিল, এখন তোমার পরিবার যদি আমাকে অপমান করে আমি সইতে পারবো না, আমি মরে যাব। আমার নিঃশ্বাস থাকতে আপনার গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারবে না। আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবেন। এদিকে গাড়ি খানভিলার বিশাল গেটের সামনে এসে থামলো। নয়ন গাড়ি থেকে নেমে তানিয়ার পাশের দরজা খুলে দিল। তানিয়া ভয়ে ভয়ে নয়নের হাত ধরে গাড়ি থেকে নামলো। দুজনে একসাথে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সোফায় বসে থাকা জাহানারা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওই বেয়াদব ছেলে, তুই শেষমেশ ওই চরিত্রহীন মেয়েটাকে আমাদের এই পবিত্র বাড়িতে নিয়ে আসলি। তোর কি একটু লজ্জা করলো না? দাদি, মুখ সামলে কথা বলো। তুমি যাকে চরিত্রহীন বলছো সে আমার স্ত্রী, এই বাড়ির ছোট বউ। ছোট বউ? তুই একটা রাস্তার মেয়েকে, যে কিনা রাতের বেলা অন্য ছেলেদের সাথে তালাবদ্ধ রুমে নোংরামি করে, তাকে এবারের বউ বলছিস? তুই তো আমাদের বংশের মুখ চুনকালি মাখিয়েছিস নয়ন। সাদাদের কথা শুনে তানিয়া দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে অপমানে মাথা নিচু করে নিল। নয়ন রাগে ফুঁসতে ফুঁসতে সাদাতের কলার চেপে ধরল। সাদাত ভাই, তোর ওই নোংরা জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তানিয়ার সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব তুই আমার বড় ভাই। ও মা, দেখো দাদি দেখো, একটা রাস্তার মেয়ের জন্য নয়ন আজ নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলছে। এই মেয়ে তো দেখছি এসেই আমাদের সংসারে আগুন লাগিয়ে দিল। ও একটা ডাইনি। প্লিজ প্লিজ আমাকে আপনারা এইভাবে অপমান করবেন না। আমি কোনো খারাপ কাজ করিনি, আমাকে ফাঁসানো হয়েছিল। চুপ কর বেহায়া মেয়ে, তোর মতো মেয়েদের আমি খুব ভালো করেই চিনি। রূপে গুণে ভুলিয়ে আমার নাতিটাকে ফাঁদে ফেলেছিস। আমি বেঁচে থাকতে তোকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিব না। মা একদম ঠিক বলেছে নয়ন।
তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে এই মেয়েকে ডিভোর্স দিয়ে বের করে দে। ওর জায়গায় এই খান বিলাই হবে না। শাহরিয়ার খানের কথা শুনে নয়ন তানিয়ার হাতটা আরো শক্ত করে ধরল। নয়ন তানিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে সবার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ডিভোর্স? আমি তানিয়াকে আমার জীবন দিয়ে ভালোবাসি, আর আপনারা বলছেন ডিভোর্স দিতে? শুনে রাখুন আব্বু, তানিয়াকে ছাড়া আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আমি আমার স্ত্রীকে নিয়ে এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তুই এই বাড়ির সম্পত্তি ছেড়ে ওই ভিখারির মেয়ের জন্য চলে যাবি? আমার তানিয়া আমার সবচেয়ে বড় সম্পত্তি। আপনাদের ওই কাগজের টাকার আমার কোনো প্রয়োজন নেই। নয়ন তানিয়াকে নিয়ে যখন দরজা থেকে পাড়াবে ঠিক তখনই মাজেদা বুয়া দৌড়ে আসলো। দাদা বাবু, যাস না, তুই চলে গেলে এই বুড়িটা কার মুখ দেখে বাঁচবে? বড় সাহেব, দয়া করে ছোট সাহেবকে যেতে দিবেন না। দাঁড়া নয়ন, তুই এই বাড়ির ছেলে, তুই কোথাও যাবি না, ঠিক আছে? তুই যখন এত করে বলছিস ওই মেয়ে এই বাড়িতে থাকবে, তবে এই বাড়ির বউ হিসেবে নয়, তোর ঘরে একটা সাধারণ মেয়ে হিসেবে ওকে এই বাড়ির কেউ সম্মান করবে না। তানিয়ার সম্মানের দায়িত্ব আমার, আপনাদের কারো সম্মানের ভিখারি আমার স্ত্রী নয়। চলো তানিয়া। নয়ন তানিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিজের বিশাল ঘরে চলে গেল। ঘরে ঢুকেই তানিয়া নয়নের হাত ছাড়িয়ে নিয়ে ফ্লোরে বসে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। কেন আনলে আমাকে এখানে? কেন আনলে? তুমি কি দেখতে পাচ্ছ না তারা আমাকে কতটা ঘৃণা করে? আমাকে ডাইনি বলেছে, রাস্তার মেয়ে বলেছে, আমার বাবা আমাকে তাড়িয়ে দিল, আর এইখানে আমি অপমানের পাত্রী হলাম। এর চেয়ে তুমি আমাকে মরে যেতে কেন দিলে না নয়ন? তানিয়ার বুক ফাটা কান্না শুনে নয়নের বুকটা কেঁপে উঠল। সে দ্রুত ফ্লোরে বসে তানিয়াকে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তানিয়া নয়নের বুকে মাথা আছড়ে কাঁদতে লাগলো। তানিয়া শান্ত হন, আমাকে মারুন বকুন, কিন্তু এভাবে কাঁদবেন না প্লিজ। আপনার চোখের পানি আমার বুকে তীরের মতো বিঁধছে। আমি আর সইতে পারছি না নয়ন। আমি মাস্টার্সের ছাত্রী, আমার একটা আত্মসম্মান আছে। আমি ভার্সিটিতে সবার সামনে মাথা উঁচু করে চলতাম, আর আজ আমি সবার চোখে চরিত্রহীন। তোমার ভাই আমাকে কি জঘন্য কথা বলল। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, যারা আজ আপনাকে অপমান করেছে একদিন তাদের সবাইকে আপনার পায়ের কাছে এনে ক্ষমা চাওয়াবো। আপনি শুধু আমাকে একটু বিশ্বাস করুন। তানিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নয়নের শার্ট খামচে ধরল। নয়ন তানিয়ার চোখের পানি মুছে দিয়ে তানিয়ার কপালে গভীর একটা চুমু দিল। নয়নের উষ্ণ স্পর্শে তানিয়ার কান্না কিছুটা শান্ত হলো, কিন্তু তার পুরো শরীর তখন থরথর করে কাঁপছে। তানিয়া, আপনার শরীর এত কাঁপছে কেন? নয়ন তানিয়ার কপালে হাত দিয়ে চমকে উঠল। তানিয়ার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। কাল রাতের মানসিক আঘাত, কান্না আর আজকের এই চরম অপমানে তানিয়ার শরীর আর সইতে পারেনি। তানিয়া জ্ঞান হারানোর মতো হয়ে নয়নের বুকেই এলিয়ে পড়ল। নয়ন, আমার খুব শীত করছে, আমাকে আমাকে একটু ধরে রাখো। তানিয়া, চোখ খুলুন তানিয়া, আমি দেখছি কিচ্ছু হবে না আপনার। এদিকে নয়ন দ্রুত তানিয়াকে পাজা কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। তানিয়া শীতে কুকড়ে যাচ্ছে। নয়ন আলমারি থেকে দুটো ভারী কম্বল বের করে তানিয়ার গায়ে জড়িয়ে দিল, কিন্তু তানিয়ার কাঁপুনি কিছুতেই কমছে না। আব্বু, আমাকে তাড়িয়ে দিও না আব্বু, আমি কোনো ভুল করিনি। নয়ন, আমাকে বাঁচাও। জ্বরের ঘরে তানিয়া প্রলাপ বকতে শুরু করলো। নয়নের চোখে পানি চলে আসলো। সে দ্রুত বাটি করে পানি আর তোয়ালে নিয়ে আসলো। নয়ন তানিয়ার পাশে বসে পরম যত্নে তানিয়ার মাথা ধুয়ে দিতে লাগলো। আমি আছি আপনার জান, আমি আছি আমার জান। আমি কোথাও যাইনি, কেউ আপনাকে তাড়িয়ে দিবে না। আমি আপনাকে নিজের বুকের পাঁজরে লুকিয়ে রাখবো। নয়ন অনবরত তানিয়ার কপালে জলপট্টি দিতে লাগলো। ঘন্টাখানেক পর তানিয়ার কাঁপুনি কিছুটা কমলেও জ্বর কমলো না। তানিয়া ঘুমের ঘোরে হাতে বাড়িয়ে নয়নকে খুঁজতে লাগলো। নয়ন, কোথায় তুমি? আমার শীত করছে নয়ন। নয়ন আর এক মুহূর্ত দেরি করলো না। সে বাটিটা সরিয়ে রেখে খাটে উঠে তানিয়ার পাশে শুলো। কম্বলের নিচ দিয়ে নয়ন তানিয়াকে নিজের শক্ত বাহু ধরে আবদ্ধ করে নিল। তানিয়া নয়নের বুকের উষ্ণতা পেয়ে আরো বেশি করে নয়নের সাথে মিশে গেল। আমি আপনার পাশেই আছি তানিয়া। আমার শরীরের সবটুকু উত্তাপ দিয়ে হলেও আজ আপনার শীত দূর করব।
তানিয়া নয়নের বুকে মুখ লুকিয়ে শান্ত হয়ে গেল। নয়ন তানিয়ার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। সে তানিয়ার চুলের ঘ্রাণ নিতে নিতে ফিসফিস করে বলতে লাগলো, আপনি আমার সিনিয়র হতে পারেন তানিয়া, কিন্তু আমার ভালোবাসার কাছে আপনি একটা ছোট্ট পাখির মতো, যাকে আমি সারা জীবন আমার বুকের খাঁচায় আগলে রাখবো। সারা রাত নয়ন 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করলো না। সে শুধু তানিয়ার বুকের সাথে জড়িয়ে রেখে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তানিয়ার প্রতিটা নিঃশ্বাস নয়নের বুকে এসে আছড়ে পড়ছে। এই এক রাতে তাদের মধ্যকার দূরত্ব যেন যোজন যোজন কমে গেল। পরের দিন সকালে তানিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরল। চোখ খুলে সে দেখল নয়ন এখনো তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর নয়নের চোখ দুটো লাল হয়ে আছে। তানিয়া বুঝতে পারলো নয়ন সারা রাত ঘুমায়নি। তানিয়া দুর্বল কণ্ঠস্বর শুনে নয়ন সাথে সাথে তার দিকে তাকালো। নয়নের মুখে এক অদ্ভুত স্বস্তির হাসি ফুটে উঠল। জ্বরটা কমেছে আপনার? এখন কেমন লাগছে? মাথা ব্যথা করছে কি? নয়ন, তুমি সারা রাত ঘুমাওনি? এইভাবে আমাকে জড়িয়ে ধরে জেগেছিলে? আমার বউ জ্বরে কাঁপবে আর আমি নাক ডেকে ঘুমাবো? এতটা ভিলেন আমি নই তানিয়া। তানিয়া চোখে পানি চলে আসলো। যে ছেলেটাকে সে সারা ভার্সিটির সবচেয়ে খারাপ ছেলে বলে জানতো, আজ সেই ছেলের বুকের ভেতরেই সে সবচেয়ে বেশি যত্ন আর সম্মান পাচ্ছে। তানিয়া ধীরে ধীরে নিজের হাতটা তুলে নয়নের গাল স্পর্শ করলো। কেন এত যত্ন করছো আমার? আমি তো তোমাকে কাল কত অপমান করেছি, তোমাকে থাপ্পড় মেরেছি। ভালোবাসার মানুষের থাপ্পড়ও তো আশীর্বাদ। আপনি আমাকে যতই অপমান করুন না কেন, আমার এই বুকটা সবসময় আপনার জন্য খোলা থাকবে। তানিয়া আর কিছু বলতে পারলো না। সে চোখ বন্ধ করে নয়নের গালের উপর নিজের হাতটা বুলিয়ে দিতে লাগলো। নয়ন তানিয়ার হাতের উপর নিজের হাত রেখে সেখানে আলতো করে চুমু খেলো। কিন্তু নয়ন, তোমার পরিবার তো আমাকে মেনে নিবে না। আমি এখানে থাকলে শুধু অশান্তিই হবে। কে মেনে নিল আর কে নিল না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার স্ত্রী, এই সত্যটা পৃথিবীর কোনো শক্তি বদলাতে পারবে না। ঠিক তখনই দরজার সজোরে ধাক্কা দেওয়ার শব্দ হলো। বাইরে থেকে নীলা চিৎকার করে ডাকতে লাগলো, নয়ন ভাইয়া, দরজা খোল। তুই কাল ওই মেয়েটাকে নিয়ে রুমে ঢুকেছিস, এখনো বের হসনি কেন? দরজা খোল বলছি। নীলার গলা শুনে তানিয়া চমকে উঠে নয়নের বুক থেকে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু নয়ন তানিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ভয় পাবেন না, ওই নীলাটা একটা পাগল, ওকে আমি পরে দেখে নিচ্ছি। আপনি আগে কিছু খেয়ে ওষুধ খাবেন। কিন্তু ও তো দরজা ভাঙার উপক্রম করছে। সবাই কি ভাববে? আমাকে ছাড়ো নয়ন, আমি উঠি। ভাবুক যা খুশি, আমি আমার লিগেল ওয়াইফের সাথে শুয়ে আছি, কারো বাবার কি? নয়নের কথা শুনে তানিয়ার ঠোঁটের কোনো একটা লাজুক হাসি ফুটে উঠল। তানিয়া নয়নের বুকের উপর মুখ লুকিয়ে রাখলো। নয়ন তানিয়ার কথায় চুমু দিয়ে ফিসফিস করে বলল, এই হাসিটা যেন সারা জীবন আপনার মুখে থাকে তানিয়া। এর জন্য আমাকে যদি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে হয় আমি করব। বাইরে নীলার চিৎকার আর ভেতরে নয়ন তানিয়ার এই নীরব, গভীর আর আবেগময় আলিঙ্গন। তাদের দুজনের মনের মাঝে যে অদৃশ্য দেয়াল ছিল, আজ রাতের জ্বরের অছিলায় তা যেন অনেকটাই ভেঙে পড়ল। তানিয়া বুঝতে পারছে এই ভিলেন বরের বুকেই তার আসল ঠিকানা। নয়ন ভাইয়া, তুই কাল ওই মেয়েটাকে নিয়ে রুমে ঢুকেছিস, এখনো বের হসনি কেন? দরজা খোল বলছি, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। এদিকে নীলার অনবরত দরজা ধাক্কা চিল্লাচিল্লি শুনে তানিয়া ভয়ে গুটি সুটি মেরে নয়নের বুকে মুখ লোকালো। তানিয়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তানিয়া কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নয়ন, আমাকে ছাড়ো। ও পুরো বাড়ি মাথায় তুলে দিচ্ছে। সবাই কি ভাববে? আমাকে অপমানের পর অপমান সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না। চুপ, একদম ভয় পাবেন না। আমি থাকতে কেউ আপনার দিকে আঙুল তোলার সাহস পাবে না। আপনি বসুন, আমি দেখছি ওকে। নয়ন তানিয়াকে পরম যত্নে বিছানায় বসিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রাগে নয়নের চোখ মুখ লাল হয়ে আছে। সে একটানে দরজাটা খুলে দিল। বাহিরে নীলা আর মীরা দাঁড়িয়ে আছে। মীরা সাদাতের বউ। মীরা বলে উঠল, ও মা, এতক্ষণে দরজা খোলার সময় হলো? তুই ওই রাস্তার মেয়েটাকে নিয়ে কি শুরু করছিস? মীরার কথা শেষ হওয়ার আগেই নয়ন রেগে মীরার দিকে তেড়ে গেল। নয়নের চোখের আগুন দেখে মীরা ভয়ে কেঁপে উঠল। নয়ন রেগে ধমক দিয়ে বলল, মীরা ভাবি,
নিজের চরকায় তেল দিন। আমার ঘরে কে আছে না আছে সেটা দেখার দায়িত্ব আপনার না। আমার বউয়ের ছায়ায় পা দেওয়ার যোগ্যতাও আপনাদের নেই। এখান থেকে যান আপনারা। আমি যাব না। তুই আমার নয়ন ভাইয়া, ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। আর তুই কিনা ওই ভার্সিটির একটা অহংকারী সিনিয়র মেয়েকে বিয়ে করে আনলি। ওই মেয়ে তো কাল রাতে অন্য ছেলের সাথে নোংরামি করে ধরা খেয়েছে। নয়ন রাগে নীলার হাতটাই শক্ত করে চেপে ধরে এমন জোরে ধমক দিল যে পুরো বাড়ির মানুষ কেঁপে উঠল। নয়ন রেগে বলল, চুপ। আর একটা শব্দ করলে আমি তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তানিয়া আমার স্ত্রী, আমার সম্মান। ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নিব। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। এদিকে নয়নের রৌদ্রমূর্তি দেখে নীলা আর মীরা ভয়ে পিছিয়ে গেল। নীলা কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। নয়ন সজোরে দরজাটা সহ আটকে দিয়ে তানিয়ার দিকে তাকালো। তানিয়া ভয়ে বিছানার এক কোণে জড়ো সড়ো হয়ে বসে কাঁদছে। নয়ন তানিয়ার কাছে গিয়ে বলল, তানিয়া প্লিজ কাঁদবেন না। আমি তো ওদের তাড়িয়ে দিলাম। আপনি আর কান্না করবেন না প্লিজ। নয়ন ধীর পায়ে তানিয়ার কাছে গিয়ে খাটে বসলো। সে তানিয়ার চোখের পানি নিজের হাতের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। তানিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তানিয়া বলে উঠল, আমি এখানে থাকতে পারবো না নয়ন। ওরা আমাকে ডাইনি বলছে, চরিত্রহীন বলছে। আমি এত অপমান সহ্য করতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে নয়ন। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি তো কোনো অপরাধ করেননি। আপনি কেন মাথা নিচু করবেন? আমি আপনার ঢাল হয়ে দাঁড়াবো তানিয়া। আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরুন। নয়ন তানিয়ার দুটো হাত নিজের হাতের মুঠো নিয়ে পরম আদরে চুমু খেল। নয়নের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে তানিয়ার বুকের ভেতরে জমে থাকা বরফ যেন গলতে শুরু করলো। তানিয়া শান্ত হয়ে বলল, তুমি আমার জন্য নিজের ফ্যামিলির সাথে ঝগড়া করছো। কেন করছো এইসব? আমি তো তোমাকে কাল কত বকেছি, কত অপমান করেছি। তারপরও তুমি আমাকে এতটা সম্মান কেন করছো? কারণ আপনি আমার জীবনের একমাত্র সত্য তানিয়া। আপনাকে যেদিন প্রথম ভার্সিটিতে দেখেছিলাম সেদিনই আমার এই রুক্ষ জীবনে বসন্ত এসেছিল। আপনি আমার সিনিয়র হতে পারেন, কিন্তু আমার এই বুকের স্পন্দন শুধু আপনার জন্যই চলে। এদিকে নয়নের কথাগুলো তানিয়ার হৃদয়ে একদম গভীরে গিয়ে আঘাত করলো। তানিয়া নিজেকে ধরে রাখতে পারল না। সে দু হাত দিয়ে নয়নের গলা জড়িয়ে ধরে তার বুকের উপর মাথা রাখলো। তানিয়া হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় করছে নয়ন। ভার্সিটিতে গেলে সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমার বাবা তো আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কোথায় যাব? আমার যে কেউ নেই নয়ন। আপনার কোথাও যেতে হবে না। আপনি শুধু এই নয়নের বুকে থাকবেন। ভার্সিটিতে আজ আমরা একসাথে যাব। আমি দেখতে চাই কার কত সাহস আমার স্ত্রীর দিকে আঙুল তোলে। নয়ন তানিয়াকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তানিয়া নয়নের শার্ট খামচে ধরে তার গায়ের মিষ্টি পারফিউমের গ্রান নিতে লাগলো। এই ভয়ঙ্কর ছেলেটার বুকে যেন তানিয়া পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করছে। কিছুক্ষণ পর নয়ন তানিয়াকে নিজের থেকে একটু দূরে সরিয়ে আলতো করে হাসলো। নয়ন মুচকি হেসে বলল, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আজ আপনাকে নিজের হাতে খাইয়ে দিব। আমার একদম খেতে ইচ্ছে করছে না। আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার খুব ভয় করছে। বউয়ের যদি খেতে ইচ্ছে না করে তাহলে তো আমাকে জোর করে খাওয়াতে হবে। আর আমি জোর করলে কিন্তু অন্যরকম ভাবে জোর করব। নয়নের দুষ্টুমি মাখা কথা শুনে তানিয়া লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় দিল। নয়ন তানিয়া যাওয়ার দিকে তাকে মুচকে হাসল। ঘন্টাখানেক পর নয়ন আর তানিয়া রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা দিল। নয়ন আর তানিয়া ভার্সিটির গেটে এসে নামলো। তানিয়ার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসছে। সে নয়নের পেছনে লুকিয়ে থাকতে চাইছে। ভার্সিটির অনেক ছাত্র ছাত্রী তাদের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলতে শুরু করলো। একজন ছাত্র বলে উঠল, ওই দেখ, আমাদের ডিসিপ্লিনারি কমিটির নেত্রী তানিয়া আপু। কাল নাকি ফার্স্ট ইয়ারে ওই গুন্ডা নয়নের সাথে এক রুমে ধরা পড়েছে। কি লজ্জা! হ্যাঁ, মান সম্মান বাঁচাতে শেষ কিনা নিজের 3 বছরের জুনিয়রকে বিয়ে করেছে। মুখ দেখায় কেমনে? চারপাশের এই নোংরা কথাগুলো তানিয়ার কানে তীরের মতো বিঁধতে লাগলো। তানিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো।
সে সেখান থেকে দৌড়ে পালাতে চাইল, কিন্তু নয়ন তানিয়াকে পালাতে দিল না। সে তানিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। তানিয়া চমকে উঠে নয়নের দিকে তাকালো। তানিয়া কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো নয়ন? ছাড়ো আমাকে, সবাই দেখছে, আমার খুব লজ্জা লাগছে, আমাকে যেতে দাও। সবাই দেখুক, সবাই জানুক যে আপনি আমার স্ত্রী। আপনি কোনো চুরি করেননি যে মাথা নিচু করে থাকবেন। আপনি মাথা উঁচু করে হাঁটবেন তানিয়া। কারো বাবার ক্ষমতা নাই আপনার দিকে চোখ তুলে তাকায়। নয়ন তানিয়ার কোমর ধরে সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে হাঁটতে লাগলো। নয়নের চোখের রাগী দৃষ্টি থেকে আশেপাশের সব ফিসফাস মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই তানিয়ার বেস্ট ফ্রেন্ড মিতু দৌড়ে আসলো। মিতু তানিয়ার হাত ধরে বলে উঠল, তানিয়া, তুই ঠিক আছিস তো? কাল রাতে আমি খবরটা শুনে কত যে কেঁদেছি। আমি জানি তুই এমন কাজ করতেই পারিস না, কেউ নিশ্চয়ই তোর সাথে গেম খেলেছে। মিতু, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার বাবা আমাকে বিশ্বাস করলো না, আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি এখন কি করব মিতু? এদিকে তানিয়া মিতুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। নয়ন একটু দূরে দাঁড়িয়ে তানিয়াকে দেখতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ফাহাদ তার দল বল নিয়ে সেখানে উপস্থিত হলো। ফাহাদ তার ছেলের হাসি দিয়ে বলল, বাহ, ভার্সিটির কলঙ্কিনী নেত্রী আবার ভার্সিটিতে এসেছে। লজ্জা শরম বলতে তো কিছুই নেই দেখছি। রাতের বেলায় জুনিয়রদের সাথে নোংরামি করে আবার সাধু সেজে এসেছি। ফাহাদের কথা শুনে নয়নের মাথার তার ছিঁড়ে গেল। সে বিদ্যুতের বেগে গিয়ে ফাহাদের কলা চেপে ধরে সজোরে একটা লাথি বসিয়ে দিল। ফাহাদ ছিটকে মাটিতে পড়ে গেল। নয়ন রেগে ফুঁসতে ফুঁসতে বলল, তোকে কাল রাতে বলেছিলাম না তানিয়ার নামে একটা বাজে কথা বললে জান নিয়ে নিব। আজ তোর শেষ দিন ফাহাদ, আমি তোকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। নয়ন ফাহাদের বুকের উপর উঠে তাকে পাগলের মতো ঘুষি মারতে লাগলো। ফাহাদের মুখ থেকে রক্ত বের হতে লাগলো। চারপাশে সবাই ভয়ে পিছিয়ে গেল। তানিয়া কাঁদতে কাঁদতে নয়নের কাছে ছুটে আসলো। তানিয়া নয়নের হাত ধরে বলে উঠল, নয়ন থামো প্লিজ, ওকে আর মেরো না, ও মরে যাবে। নয়ন আমার কথা শোনো, ওকে প্লিজ ছেড়ে দাও। তানিয়া নয়নের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। তানিয়ার হাতের স্পর্শ পেয়ে নয়ন সাথে সাথে থেমে গেল। সে ফাহাদকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তানিয়া নয়নের বুকের উপর হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। তানিয়া ভয় পেয়ে বলল, প্লিজ আর ঝামেলা করো না, আমার ভয় করছে নয়ন, চলো এখান থেকে। আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। আপনি ভয় পাচ্ছেন কেন তানিয়া? এই কুকুরগুলো আপনার সম্মান নষ্ট করেছে। আমি এদের কাউকে ছাড়বো না। এরা আপনার চোখের পানির কারণ। ঠিক তখনই পেছন থেকে নীলার গলা শোনা গেল। নীলা ভার্সিটিতে পড়ে সে দৌড়ে এসে নয়নের হাত জড়িয়ে ধরল। নীলা নয়নের গায়ের সাথে ঘেয়ে এসে দাঁড়িয়ে বলল, নন ভাইয়া, তুই এখানে কি করছিস? তুই ঠিক আছিস তো? তোর হাতে তো রক্ত লেগে আছে, আমার অনেক ভয় করছিল ভাইয়া। নীলা সবার সামনে নয়নের হাত ধরে নিজের আঁচল দিয়ে রক্ত মুছতে শুরু করলো। তানিয়া নীলার এই আচরণ দেখে অবাক হয়ে গেল। তার বুকের ভেতর হঠাৎ করে একটা তীব্র ব্যথা সৃষ্টি হলো। এক অদ্ভুত জেলাসি তানিয়ার পুরো শরীরকে জ্বালিয়ে দিতে লাগলো। তানিয়ার চোখ মুখ রাগে শক্ত হয়ে গেল। নীলা তানিয়া থেকে তাকে তাচ্ছিল্য করে বলল, তানিয়া আপু, আপনি তো সিনিয়র মানুষ, আপনার তো উচিত ছিল আমার ভাইয়ের থেকে দূরে থাকা। আপনি নিজের সম্মান বাঁচাতে আমার ভাইয়ের ঘাড়ে চেপে বসেছেন। আপনার একটুকু বিবেক নাই? নীলা, মুখ সামলে কথা বলো। আমি কারো ঘাড়ে চেপে বসিনি। আর তুমি কে আমাকে এসব বলার? তো কি করছেন? নয়ন ভাইয়া তো আমাকেই ভালোবাসে। আমার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওর সবকিছুর উপর শুধু আমার অধিকার, তাই না নয়ন ভাইয়া? তুমি তো আমাকেই ভালোবাসো, তাই না ভাইয়া? নীলা নয়নের বুকের কাছে ঘেঁষে দাঁড়ালো। তানিয়া চোখ দিয়ে এবার আর কষ্টের পানি নয়, রাগের পানি পড়তে লাগলো। তার স্বামী যে তাকে এতক্ষণ সম্মান আর ভালোবাসার কথা বলছিল, তার বুকে অন্য একটা মেয়ে মাথা রাখছে, এটা তানিয়া কিছুতেই সহ্য করতে পারছে না। তানিয়া রেগে বলে উঠল, তোমার অধিকার তোমার কাছে রাখো নীলা, আমার কোনো প্রয়োজন নেই তোমার ভাইকে নিয়ে থাকো তুমি। তানিয়া রাগে আর অপমানে সেখান থেকে দৌড়ে চলে গেল। নয়ন নীলার হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে রেগে ফুঁসে উঠল। নয়ন নীলার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস নীলা? আমি তোকে বলেছিলাম না আমার সামনে আসবি না?
তুই তানিয়াকে কষ্ট দিয়েছিস, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। তুই আমার অধিকার নিয়ে কথা বলার কে? নয়ন নীলার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে তানিয়ার পিছু পিছু দৌড় দিল। তানিয়া কাঁদতে কাঁদতে ভার্সিটির পুরনো লাইব্রেরির এক নির্জন কোণা এসে দাঁড়ালো। সে বুকশেল্ফে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বুকের ভেতরের তীব্র জ্বালাটা সে কিছুতেই মেটাতে পারছে না। তার শুধু মনে হচ্ছে নয়ন তাকে ধোঁকা দিচ্ছে। হঠাৎ তানিয়া অনুভব করলো কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে ঘুরে তাকাতেই দেখলো নয়ন দাঁড়িয়ে আছে। নয়নের বুকে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তানিয়া চোখ মুছে রাগী গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? যাও, তোমার ওই আদরের ফুফাতো বোনের কাছে যাও। সে তো তোমার সবকিছুর উপর অধিকার রাখে। তুমি আমার পিছু পিছু কেন এসেছো? আপনি কাঁদছেন কেন তানিয়া? আর আপনার এই রাগের কারণটা কি? আপনি এত রিয়্যাক্ট করছেন কেন? আমি কোনো রাগ করিনি, আর আমি কাঁদবো কেন? তুমি আমার কে হও যে তোমার জন্য আমি কাঁদবো? তুমি একটা মিথ্যাবাদী। তুমি আমাকে ভালোবাসার নাটক করো আর ওদিকে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করো। তানিয়ার কথা শেষ হওয়ার আগেই নয়ন তানিয়ার 2 হাত ধরে তাকে আলতো করে বুক শেলফের সাথে চেপে ধরল। তানিয়া চমকে উঠে নয়নের চোখের দিকে তাকালো। নয়নের চোখে এক তীব্র নেশার অধিকার বোধ খেলা করছে। তানিয়া কপা গলায় বলল, নয়ন, কি করছো? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। আমাকে এভাবে ধরে রেখো না। কেউ দেখবে না, আর দেখলেও আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার স্ত্রী তানিয়া। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি নীলার কথায় এত রিয়্যাক্ট করলেন কেন? আপনার বুকে কি খুব কষ্ট হচ্ছে? আমি কোনো রিয়্যাক্ট করিনি। আমাকে ছাড়ো বলছি। তুমি আমার জুনিয়র, তুমি আমার সাথে এইভাবে জোরাজুরি করতে পারো না। আমাকে যেতে দাও। জুনিয়র? এখনো জুনিয়রের অহংকার? তানিয়া, আপনি কি বুঝতে পারছেন না আপনার ভেতরে কি চলছে? আপনি জেলাস ফিল করছেন। আপনি সহ্য করতে পারছেন না যে অন্য কোনো মেয়ে আমার কাছাকাছি আসুক। আপনি আমাকে নিজের করে চাইতে শুরু করেছেন। নয়নের কথা শুনে তানিয়া স্তব্ধ হয়ে গেল। সে আসলে জেলাস ফিল করছিল, কিন্তু তার ইগো তাকে সেটা স্বীকার করতে দিচ্ছে না। সে মুখ ঘুরিয়ে নিল। তানিয়া চোখ বন্ধ করে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন জেলাস ফিল করব? আমি তোমাকে ভালোবাসিনি যে জেলাস ফিল করব। তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। আমি তোমাকে ঘৃণা করি। নয়ন এবার তানিয়ার মুখের খুব কাছে এগিয়ে গেল। নয়নে গরম নিঃশ্বাস তানিয়ার মুখে এসে পড়ছে। তানিয়া সারা শরীর শিরশির করে উঠল। সে চোখ শক্ত করে বন্ধ করে নিল। নয়ন ফিসফিস করে বলল, আপনি মুখে যতই অস্বীকার করুন তানিয়া, আপনার এই কাঁপা কাঁপা ঠোঁট আর দ্রুত চলতে থাকা নিঃশ্বাস আমাকে সব সত্যি বলে দিচ্ছে। আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন। আপনার এই জেলাসি প্রমাণ করে আমি শুধু আপনার। না নয়ন, আমি তোমাকে ভালোবাসিনি। তুমি তো একটা ভিলেন। তুমি শুধু জেদ করতে জানো। ভালোবাসার কি বুঝবে তুমি? হ্যাঁ, আমি ভিলেন, আর আমার সবচেয়ে বড় জেদ হলো আপনি। নীলা আমার কেউ না তানিয়া। আমার এই বুকের উপর, আমার অস্তিত্বের উপর, আমার প্রতিটা নিঃশ্বাসের উপর শুধু আর শুধু আপনার অধিকার। আপনি আমার সিনিয়র হতে পারেন, কিন্তু আমার ভালোবাসার রাজ্যের আপনি একমাত্র রানী। নয়নের গভীর আর আবেগময় কথাগুলো শুনে তানিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তার সব ইগো, সব অভিমান যেন মুহূর্তে গলে পানি হয়ে গেল। সে আর নিজেকে আটকে রাখতে পারলো না। তানিয়া নয়নের বুকে মাথা আছড়ে দিয়ে হাউমাউ কেড়ে কেঁদে বলল, আমার খুব রাগ হচ্ছিল নয়ন। ও তোমার হাত ধরেছিল, তোমার বুকে মাথা রেখেছিল। আমার বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে কেটে দিচ্ছিল। তুমি কেন ওকে তোমার কাছে আসতে দিলে? আমার খুব কষ্ট হচ্ছিল নয়ন। তানিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নয়নের শার্ট খামচে ধরল। নয়ন এক অদ্ভুত প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল। সে তানিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে শূন্যে তুলে নিল। তানিয়া চমকে উঠে বলল, নয়ন, কি করছো? থামাও আমাকে, নামাও আমাকে, কেউ এসে পড়বে। নামাবো না। আপনি আজ প্রথমবারের মতো নিজের অধিকার দেখিয়েছেন আমার উপর। আজ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে তানিয়া। আমি আপনাকে সারা জীবন এভাবেই তুলে রাখবো। এদিকে নয়ন তানিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে রেখে লাইব্রেরির ওই নির্জন কোনায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। তানিয়া নয়নের গলায় হাত পেঁচিয়ে তার কাঁধে মুখ লুকিয়ে রাখলো। দুজনের হৃদস্পন্দন যেন এক তালে বাঁচতে শুরু করলো। তানিয়া শান্ত হয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে কখনো ধোকা দিবে না তো নয়ন?
আমার প্রথম ভালোবাসা আমাকে অপমান করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আর একবারও ভাঙতে পারবো না। আমি মরে যাব নয়ন। ধোকা? আপনাকে ধোকা দেওয়ার আগে আমি নিজের বুকে নিজে গুলি করব তানিয়া। আপনি আমার বেঁচে থাকার কারণ। নয়ন তানিয়ার মুখটা আলতো করে তুলে ধরলো। তানিয়ার চোখের পানিতে নয়নের আঙ্গুল ভিজে গেল। নয়ন তানিয়ার কপালে, চোখে আর গালে গভীর মায়ায় চুমু এঁকে দিতে লাগলো। তানিয়া কোনো বাধা দিল না। সে শুধু চোখ বন্ধ করে নয়নের এই পবিত্র ভালোবাসা গ্রহণ করতে লাগলো। নয়ন তানিয়ার চোখে থেকে তাকিয়ে বলল, আপনার এই চোখের পানি আমি আর কোনোদিন পড়তে দিব না। আজ থেকে আপনার সব রাগ, সব অভিমান, সব জেলাসি শুধু আমার জন্য, আর আমার সব ভালোবাসা শুধু আপনার জন্য। তানিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নয়নের শার্টটা শক্ত করে খামচে ধরল। সে বুঝতে পারছে ভিলেন বরে ভালোবাসার কাছে সে সম্পূর্ণভাবে হেরে গেছে। লাইব্রেরির ওই নিস্তব্ধ পরিবেশে ধুলোমাখা বইগুলোর মাঝে দুটি হৃদয়ের দীর্ঘ সম্মানজনক এবং গভীর আবেগময় আলিঙ্গন যেন এক নতুন গল্পের সূচনা করল। ভার্সিটি লাইব্রেরি থেকে বের হয়ে নয়ন আর তানিয়া গাড়িতে করে খানভিলার দিকে যাচ্ছে। গাড়ির ভেতর একদম পিন পতন নীরবতা। তানিয়া জানালার দিকে মুখ করে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন আগের কান্নার রেশ রয়ে গেছে। নয়ন এক হাতে স্টিয়ারিং ধরে আছে আর অন্য হাত দিয়ে বারবার তানিয়ার দিকে তাকাচ্ছে। তানিয়ার উস্কো খুস্কো চুলগুলো বাতাসে উঠছে। নয়ন হঠাৎ করে গাড়িটা রাস্তার একপাশে ব্রেক কষে থামিয়ে দিল। তানিয়া চমকে উঠে নয়নের দিকে তাকালো। কি হলো? গাড়ি থামালে কেন? কিছু হয়েছে নয়ন? আপনি কাঁদছেন তানিয়া? আমি এতক্ষণ ধরে খেয়াল করছি, আপনার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আমার কি কোনো কথায় আপনার কষ্ট হয়েছে? না নয়ন, আমার কোনো কষ্ট হয়নি। আমি শুধু ভাবছি আমার ভাগ্যটা কত অদ্ভুত। যে ভার্সিটিতে আমি সবাইকে শাসন করতাম, আর সেখানে আমাকে সেখানে মাথা নিচু করে থাকতে হচ্ছে। মাথা নিচু করে কেন থাকবেন? আমি তো আপনার পাশে আছি। আমি তো বলেছি আপনাকে কারো সামনে মাথা নিচু করতে হবে না। এদিকে নয়ন তানিয়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নয়নের হাতের উষ্ণ স্পর্শে তানিয়ার সারা শরীর কেঁপে উঠল। তানিয়া নয়নের চোখের দিকে তাকাতে পারল না। সে মাথা নিচু করে নিল। নয়ন তানিয়ার চিবুক ধরে মুখটা আলতো করে নিজের দিকে ঘোরালো। তানিয়া, আমার দিকে তাকান। আপনি কি এখনো আমাকে ভয় পান? আমি জানি না নয়ন, আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। তুমি যখন আমার এত কাছে আসো, আমার নিঃশ্বাস আটকে যায়। আমি বুঝতে পারি না আমার কি হচ্ছে। এটা ভয় না তানিয়া, এইটা ভালোবাসা। আপনি আমাকে নিজের করে ভাবতে শুরু করেছেন। আপনার এই কাঁপা কাঁপা ঠোঁট আর লুকোচুরি করার চোখ আমাকে সব বলে দিচ্ছে। নয়ন তানিয়ার কপালে গভীর একটা চুমু এঁকে দিল। তানিয়া চোখ বন্ধ করে নিল। তার মনে হলো পৃথিবীর সব শান্তি যেন নয়নের এই একটা চুমুর ভেতরে লুকিয়ে আছে। নয়ন গাড়ি স্টার্ট দিল। খানভিলায় পৌঁছানোর পর তানিয়া সোজা নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় তানিয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর তানিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তানিয়ার পরনে একটা ঐতিহ্যবাহী লাল আর সাদা রঙের বাংলার সুতির শাড়ি। ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে তানিয়া আয়নার সামনে দাঁড়ালো। ঠিক তখনই নয়ন রুমে প্রবেশ করলো। নয়ন তানিয়াকে এই লাল সাদা শাড়িতে দেখে দরজার কাছেই থমকে দাঁড়ালো। তার চোখের পলক পড়ছে না। লাল আর সাদা রঙের এই শাড়িতে তানিয়াকে যেন সাক্ষাৎ কোনো দেবীর মতো লাগছে। নয়ন ধীর পায়ে তানিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নার ভেতর দিয়ে নয়নের মুগ্ধ দৃষ্টি দেখে তানিয়া লজ্জায় লাল হয়ে গেল। কি দেখছো এইভাবে? চোখ সরাও নয়ন, আমার লজ্জা লাগছে। চোখ কি আর সরানো যায় তানিয়া? আমার বকে লাল সাদা শাড়িতে এতটা মায়াবী লাগছে যে আমার মনে হচ্ছে আমি পুরো পৃথিবীর সব সৌন্দর্য একসাথে দেখছি। তুমি এত ফাজিল কবে থেকে হলে? জুনিয়র হয়ে সিনিয়রের সাথে এত দুষ্টুমি করতে কে শিখিয়েছে তোমাকে? দূরে যাও। ভালোবাসার মানুষের কাছে আবার জুনিয়র সিনিয়র কি তানিয়া? আপনি এই লাল সাদা শাড়িতে আমার চোখের ঘুম হারাম করে দিয়েছেন। আমি তো এখন আপনাকে ছাড়বো না। নয়ন পেছন থেকে তানিয়ার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তানিয়া চমকে উঠে নয়নের হাতের উপর নিজের হাত রাখলো।
নয়ন তানিয়ার ঘাড়ের কাছে মুখ নিয়ে ভেজা চুলের ঘ্রাণ নিতে লাগলো। তানিয়ার নিঃশ্বাস দ্রুত চলতে শুরু করলো। নয়ন, কি করছো? কেউ চলে আসবে, আমাকে নামাও, ছাড়ো প্লিজ। আসুক, যে খুশি আসুক। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে কারো বাপের কি? আপনার এই ভেজা চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে তানিয়া। এদিকে নয়ন তানিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তানিয়ার চোখে চোখ রেখে নয়ন তার ভেজা চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিল। তানিয়ার লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। নয়ন তানিয়ার কপালে, চোখে আর গালে গভীর মায়ায় পরপর কয়েকটা চুমু এঁকে দিল। তুমি আমাকে এত ভালোবাসো কেন নয়ন? আমি তো তোমার এই ভালোবাসার যোগ্য না। আমি তো তোমাকে শুধু অপমানই করেছি। আপনি আমার জীবনের সবচেয়ে দামি রত্ন তানিয়া। আপনার একটু হাসির জন্য আমি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তানিয়ার কিছু বলতে পারলো না। সে দু হাত দিয়ে নয়নের গলা জড়িয়ে ধরে তার বুকের উপর মাথা রাখলো। নয়ন তানিয়াকে শূন্যে তুলে নিল। তানিয়া খিলখিল করে হেসে উঠল। ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কা দেওয়ার শব্দ হলো। নয়ন, দরজা খোল, তাড়াতাড়ি বের হয়ে আয়। দাদির গলার আওয়াজ শুনে তানিয়া ভয় পেয়ে নয়ন থেকে দূরে সরে গেল। নয়ন রেগে গিয়ে দরজাটা খুলে দিল। বাইরে জাহানারা বেগম, শাহরিয়ার খান, সাদাত আর মেয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে চরম রাগ। কি হয়েছে দাদি? এত রাতে দরজা এভাবে ধাক্কা দিচ্ছ কেন? আমার আলমারি থেকে আমার বিয়ের সোনার হারটা চুরি হয়ে গেছে, আর আমি জানি এই চুরি কে করেছে। মা, কি বলছো এসব? হার কিভাবে চুরি হবে? আমাদের বাড়িতে তো এত বছর ধরে কোনোদিন কিছু হয়নি। হারাবে কি করে আব্বু? আগে তো এই বাড়িতে কোনো রাস্তার মেয়ে ছিল না, এখন একটা চোরকে এ বাড়িতে জায়গা দেওয়া হয়েছে। সাদাতের কথা শুনে তানিয়ার বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারলো সাদাত কার দিকে ইঙ্গিত করছে। তানিয়া কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনারা আমাকে চোর বলছেন? আমি কেন আপনাদের হার চুরি করব? আমার টাকার কোনো লোভ নেই। ও মা, চোর তো আর চুরি করে স্বীকার করে না যে সে চুরি করেছে। আমি নিজের চোখে দেখেছি, তুমি বিকেলে দাদির রুমের আশেপাশে ঘুরঘুর করছিলে। মীরা ভাবি, জিভ সামলে কথা বলবেন। তানিয়া আমার স্ত্রী, ওকে চোর অপবাদ দিলে আমি কিন্তু ভুলে যাব আপনারা আমার কে হন। তুই চুপ কর নয়ন, এই মেয়ের রূপে তুই অন্ধ হয়ে গেছিস। আমি এখনই ওর রুম তল্লাশি করতে চাই। আমার হার এই রুমেই আছে, আমি নিশ্চিত। অসম্ভব, আমার স্ত্রীর রুমে কেউ তল্লাশি করতে পারবে না। আপনারা আমার স্ত্রীকে অপমান করছেন, আমি এটা সহ্য করব না। করতে দাও নয়ন, ওনাদের যখন এতই সন্দেহ, ওনারা খুঁজে দেখুক। আমি তো কোনো চুরি করিনি, তাহলে আমার ভয় কিসের? তানিয়ার কথা শুনে মীরা নীলা দ্রুত রুমে ঢুকে সব কিছু তছনছ করতে শুরু করলো। তানিয়ার আলমারি জামা কাপড় সব ফ্লোরে ফেলে দিল। তানিয়া কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে দেখলো তার লাল সাদা শাড়ির মতো সুন্দর মনটা কিভাবে এরা ভেঙে টুকরো টুকরো করেছে। হঠাৎ মীরা তানিয়ার ব্যাগের ভেতর থেকে একটা সোনার হার বের করে আনলো। এই দেখো দাদি, আমি বলিনি এই ডাইনিটাই তোমার হার চুরি করেছে? দেখো, ওর ব্যাগের ভেতর থেকে আমি হারটা পেয়েছি। হারটা দেখে তানিয়া স্তব্ধ হয়ে গেল। তার পায়ের নিচে যেন মাটি সরে গেল। সে চোখ বড় বড় করে হারের দিকে তাকিয়ে থাকলো। না, এই হার আমার ব্যাগে কি করে আসলো? আমি কিচ্ছু জানি না। নয়ন, বিশ্বাস করো, আমি চুরি করিনি। ওরা আমাকে ফাঁসাচ্ছে। নয়ন, চুপ করবে আমি? চুরি করে আবার মিথ্যা বলছিস? তুই আমাদের বংশের কলঙ্ক। তোকে আজই আমি পুলিশের হাতে তুলে দিব। নয়ন, তুই দেখ তোর স্ত্রীর কাণ্ড। ও একটা চোর। আমি তোকে বলেছিলাম ওকে ডিভোর্স দিয়ে বের করে দিতে। আজ এই চোর মেয়েটার জন্য আমার মাথা হেট হয়ে গেল। আব্বু, আমি বলছি তানিয়া চুরি করেনি। কেউ নিশ্চয়ই ইচ্ছা করে ওর ব্যাগে হারটা রেখে দিয়েছে ওকে ফাঁসানোর জন্য। আমার তানিয়া এমন কাজ করতেই পারে না। তুই এখনো ওর পক্ষ নিচ্ছিস নয়ন? ওর ব্যাগের থেকে যে হার বের করা হলো আর তুই বলছিস ও চুরি করেনি? তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হইনি সাদাত ভাই, পাগল তোরা হয়েছিস। তোরা আমার তানিয়াকে অপমান করার জন্য এই নোংরা নাটক সাজিয়েছিস। আমি তোদের কাউকে আজ জ্যান্ত রাখবো না। নয়ন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সাদাতের কলা চেপে ধরল।
নয়ন সাদাতকে পাগলের মতো মারতে শুরু করলো। শাহরিয়ার খান আর জাহানারা বেগম নয়নকে আটকানোর চেষ্টা করতে লাগলো। পুরো রুমে একটা হট্টগোল বেজে গেল। তানিয়া সহ্য করতে পারলো না, সে চিৎকার করে কেঁদে উঠল। থামো নয়ন, প্লিজ থামো, আমি আর সহ্য করতে পারছি না। তানিয়া দৌড়ে গিয়ে নয়নের হাতটা শক্ত করে চেপে ধরল। তানিয়ার হাতের স্পর্শে নয়ন থেমে গেল। নয়ন তানিয়ার দিকে তাকালো। তানিয়ার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তানিয়া এবার শাহরিয়ার খান আর জাহানারা বেগমের দিকে ফিরে মাথা উঁচু করে দাঁড়ালো। আপনারা আমাকে যত খুশি অপমান করতে পারেন, আমি ভার্সিটির এক সাধারণ ছাত্রী ছিলাম। আমার বাবা আমাকে সততা শিখিয়েছে। আমি আপনাদের ওই সোনার হারের ভিখারি না। তোর সত্যতা আমরা আজ নিজের চোখে দেখলাম। চোরের মুখে আবার বড় বড় কথা। হ্যাঁ, আমি বড় কথা বলবো, কারণ আমি চুরি করিনি। আর আমার সবচেয়ে বড় অহংকার আমার স্বামী। আপনারা যাকে সারা জীবন খারাপ ছেলে, গুন্ডা, ভিলেন বলে এসেছেন, আজ সে আমাকে সম্মান করতে শিখিয়েছে। সে আমাকে বিশ্বাস করে। আপনাদের মতো মুখোশধারী ভদ্রলোকদের চেয়ে আমার এই ভিলেন স্বামী হাজার গুণে ভালো। তানিয়ার মুখে এই প্রথম নয়নের জন্য এত জোরালো প্রতিবাদ শুনে সবাই চমকে গেল। তানিয়া কাঁদতে কাঁদতে আবার বলতে শুরু করলো। আপনারা নয়নকে ভালোবাসতে পারেননি। আপনারা ওকে শুধু শাসন করেছেন, কিন্তু নয়ন জানে কিভাবে ভালোবাসতে হয়। ও আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারে। আমি আপনাদের এই বিষাক্ত বাড়িতে আর এক মুহূর্তও থাকতে চাই না। তুই যাবি মানে? তুই তো আমার হার চুরি করেছিস। তোকে তো আমি পুলিশের হাতে দিব। দাদি, আর একটা কথা বললে আমি কিন্তু এই বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। তানিয়া ঠিক বলেছে, আমরা এই বাড়িতে আর থাকবো না। শাহরিয়ার খান রাগে লাল হয়ে নয়নকে সজোরে একটা থাপড় বসিয়ে দিল। নয়ন ছিটকে গিয়ে খাটের সাথে ধাক্কা খেলো। তানিয়া চিৎকার দিয়ে নয়নের কাছে ছুটে গেল। বেয়াদব ছেলে, তুই একটা রাস্তার মেয়ের জন্য তোর দাদিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিস। আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি এক মুহূর্ত থাকবো না তোমাদের এই নরকে। আমার তানিয়া যেখানে থাকবে, আমার স্বর্গ সেখানেই হবে। এদিকে নয়ন তানিয়ার হাত শক্ত করে ধরে রুম থেকে বের হয়ে গেল। বাইরে তখন প্রচন্ড মেঘ ডাকছে। রিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে। নয়ন তানিয়াকে নিয়ে সোজা বাড়ির মেন গেট দিয়ে রাস্তার বাইরে চলে আসলো। বৃষ্টির বেগ আস্তে আস্তে বাড়তে লাগলো। নয়ন তানিয়ার হাত ছেড়ে দিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর প্রচন্ড কষ্ট। নিজের বাবা তাকে এত বড় অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। নয়ন আকাশের দিকে তাকিয়ে সজোরে কাঁদতে লাগলো। বৃষ্টির পানি আর নয়নের চোখের পানি একাকার হয়ে যাচ্ছে। নয়ন, কি করছো? বৃষ্টিতে ভিজে যাচ্ছ যে। তোমার ঠান্ডা লাগবে। নয়ন, এইদিকে আসো, ছাদের নিচে আসো। এদিকে তানিয়া একটা বড় ছাতা নিয়ে নয়নের মাথার উপর ধরলো, কিন্তু নয়ন তানিয়ার হাত থেকে ছাতাটা এক ছটকায় দূরে ফেলে দিল। তানিয়া চমকে উঠে নয়নের দিকে তাকালো। নয়ন চোখ দুটো রাগে আর কষ্টে লাল হয়ে আছে। কেন তানিয়া, কেন আপনি আমার সাথে এমন করলেন? আমি তো চেয়েছিলাম আপনাকে রানীর মতো করে রাখতে। আজ আমার জন্য আপনাকে এত বড় অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হতে হলো। আমি একটা ব্যর্থ স্বামী। এটা তুমি কি বলছো নয়ন? তুমি ব্যর্থ নও। তুমি তো আমার সম্মান বাঁচানোর জন্য নিজের পরিবারের সাথে সম্পর্ক শেষ করে দিলে। তুমি আমার আসল হিরো নয়ন। তানিয়া বৃষ্টিতে ভিজে নয়নের একদম কাছে চলে আসলো। তার পরনে লাল সাদা শাড়িটা বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তানিয়া দুই হাত দিয়ে নয়নের গাল দুটো আলতো করে ধরলো। নয়ন তানিয়ার চোখের দিকে তাকালো। তানিয়া, আপনি আমাকে এত বিশ্বাস করেন? তানিয়া, আপনি এত অপমান সহ্য করার পরও আমাকে ছেড়ে গেলেন না। আমি তোমাকে ছাড়া কোথায় যাব নয়ন? তুমি তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে গেছো। আমি তোমাকে ভালোবাসি নয়ন, আমি তোমাকে খুব ভালোবাসি। এদিকে তানিয়ার মুখে প্রথমবারের মতো ভালোবাসার কথা শুনে নয়ন স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো যেন পুরো পৃথিবীটা মুহূর্তের জন্য থমকে গেছে। নয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তানিয়াকে নিজের বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তানিয়া, আমার জান, আপনি আমাকে পাগল করে দিলেন। তানিয়া, আমি আপনাকে ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারবো না। তানিয়া নয়নের শার্ট খামচে ধরে নয়নের বুকে মাথা লুকিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। বৃষ্টির প্রচন্ড শব্দ আর তাদের দুজনের ডুকরে কাদার শব্দ এক হয়ে গেল। নয়ন তানিয়ার ভেজা চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছিল নয়ন। তোমার বাবা তোমার গায়ে হাত তুললো আর আমি কিছু করতে পারলাম না। আমি খুব অসহায় নয়ন।
একদম কাঁদবেন না। আপনার এই চোখের পানি আমি সহ্য করতে পারি না তানিয়া। আমার সব কষ্ট দূর হয়ে গেছে আপনার এই একটা কথায়। আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাবো। নয়ন তানিয়ার মুখটা আলতো করে উপরে তুলল। বৃষ্টির পানি তানিয়ার মুখ বেয়ে গড়িয়ে পড়ল। নয়ন তানিয়ার চোখের পানিতে চুমু দিল। তারপর ধীরে ধীরে তানিয়ার কাঁপা কাঁপা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তানিয়া চোখ বন্ধ করে নিল। সে নয়নের গলা জড়িয়ে ধরে তার বুকের সাথে আরো শক্তভাবে মিশে গেল। বৃষ্টির রিমঝিম শব্দ আর চারপাশের শীতল হাওয়ার মাঝে তাদের এই দীর্ঘ আর গভীর ভালোবাসার আলিঙ্গন যেন একটা পবিত্র রূপ নিল। নয়ন তানিয়াকে নিজের বুকের পাঁজরে লুকিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, আজ থেকে আপনি শুধুই আমার। এই ভিলেন বরের বুকের খাঁচায় আপনি সারা জীবন এভাবেই বন্দি থাকবেন তানিয়া। তানিয়া কোনো কথা বলল না। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে নয়নের বুকে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করে নিল। বৃষ্টির এই শীতল রাতে দুটি ভাঙা হৃদয় জোড়া লেগে এক নতুন পৃথিবীর সূচনা করলো। এদিকে বৃষ্টির প্রচন্ড বেগ আর ঝড়ো হাওয়ার মাঝে নয়ন গাড়ি ড্রাইভ করছে। তানিয়ার পাশে সিটে বসে শীতে থরথর করে কাঁপছে। তার চোখের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। তানিয়ার পরনের লাল সাদা শাড়িটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। নয়ন এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে তানিয়ার কাপা হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নয়ন তানিয়ার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলে উঠল, তানিয়া আর একটু সহ্য করুন, আমরা প্রায় চলে এসেছি। আপনার শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আপনি এভাবে কাঁপবেন না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। আমার খুব শীত করছে নয়ন। আমরা কোথায় যাচ্ছি? আমার তো আর কোনো যাওয়ার জায়গা নেই। আমার বাবা তো আমাকে পর করে দিল। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো নয়ন? আমি বেঁচে থাকতে আপনার জায়গার অভাব হবে না তানিয়া। আপনি শুধু আমাকে ভরসা করুন। আমি আপনাকে এমন এক জায়গায় দিয়ে যাচ্ছি যেখানে কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে না, যেখানে শুধু আপনি আর আমি থাকবো। নয়ন গাড়িটা শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা নিরিবিলি ফার্ম হাউসের সামনে এনে থামালো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু বৃষ্টির রিমঝিম শব্দ শোনা যাচ্ছে। নয়ন দ্রুত গাড়ি থেকে নেমে তানিয়ার দিকে দরজায় গিয়ে দাঁড়ালো। তানিয়া শীতে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামতে নিলে নয়ন সাথে সাথে তানিয়াকে পাজা কোলে তুলে নিল। তানিয়া চমকে উঠে নয়নের গলা জড়িয়ে ধরল। নয়ন, কি করছো? আমাকে নামিয়ে দাও, আমি হাঁটতে পারবো। এত রাতে কেউ দেখে ফেলবে। চুপ, একদম চুপ। আপনার শরীর কাঁপছে। এখন যদি আপনি বৃষ্টিতে হাঁটেন তাহলে আপনার নিউমোনিয়া হয়ে যাবে। আর এখানে কেউ নেই যে দেখবে। আমি আমার বউয়ের কোনো ক্ষতি হতে দিব না। নয়ন তানিয়াকে কোলে নিয়ে সোজা ফার্ম হাউসের ভেতরে চলে গেল। ঘরের ভেতরটা অনেক ছিমছাম আর সুন্দর করে সাজানো। নয়ন তানিয়াকে নিজের বেডরুমের বিছানায় আলতো করে বসিয়ে দিল। তানিয়া ভয়ে আর শীতে কুঁকড়ে আছে। নয়ন আলমারি থেকে নিজের একটা বড় শার্ট আর ট্রাউজার বের করে তানিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, তানিয়া, আপনি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে এই ভেজা শাড়িটা চেঞ্জ করে আসুন। আমার শার্টটা একটু বড় হবে, কিন্তু আপাতত এইটা পরে নিন, না হলে আপনার প্রচন্ড জ্বর আসবে। কিন্তু নয়ন, আমি তোমার পোশাক কিভাবে পরবো? আমার খুব অদ্ভুত লাগছে। এখানে অদ্ভুত লাগার কি আছে তানিয়া? আপনি আমার স্ত্রী। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য গরম কফি বানিয়ে আনছি। এদিকে তানিয়ার কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর তানিয়া নয়নের কালো রঙের বড় শার্টটা পরে বের হয়ে আসলো। শার্টটা তানিয়ার হাঁটু পর্যন্ত চলে এসেছে। ভেজা চুলগুলো দিয়ে পানি ঝরছে। তানিয়াকে এ পোশাকে এতটা মায়াবী আর নিষ্পাপ লাগছে যে নয়ন কফির মগ হাতে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে রইল। তানিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। তানিয়া কাঁপা গলায় বলল, এভাবে কি দেখছো নয়ন? চোখ সরাও, আমার খুব লজ্জা লাগছে। চোখ সরাবো কি করে তানিয়া? আমার বউকে আমার শার্টে এত সুন্দর লাগছে যে আমার মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য আজ এই ঘরে এসে ধরা দিয়েছে। এদিকে নয়ন ধীর পায়ে তানিয়ার কাছে এগিয়ে গেল। নয়ন কফির মগটা টেবিলের উপর রেখে একটা তোয়ালে নিয়ে তানিয়ার ভেজা চুলগুলো পরম যত্নে মুছে দিতে লাগলো। তানিয়া চোখ বন্ধ করে নয়নের নীরব ভালোবাসা অনুভব করতে লাগলো। তানিয়ার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন নয়নের স্পর্শে গলে পানি হয়ে যাচ্ছে। তুমি এত ভালো কেন নয়ন?
আমার পরিবারের মানুষ আমাকে বিশ্বাস করলো না, আমাকে তাড়িয়ে দিল, আর তুমি আমাকে এত সম্মান দিচ্ছ। আমি তো তোমার এই ভালোবাসার যোগ্য না নয়ন। আপনি আমার জীবনের সবচেয়ে দামি রত্ন তানিয়া। আপনার একটু হাসির জন্য আমি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি শুধু আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবেন। তানিয়া নিজেকে আটকাতে পারল না, সে ডুকরে কেঁদে উঠে নয়নের বুকে আছড়ে পড়ল। তানিয়া 2 হাত দিয়ে নয়নের কোমর শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। নয়ন তানিয়াকে নিজের বুকের সাথে আরো শক্তভাবে মিশিয়ে নিল। আমার খুব কষ্ট হচ্ছিল নয়ন, তোমার বাবা তোমার গায়ে হাত তুললো আর আমি কিছু করতে পারলাম না। আমি খুব অসহায় নয়ন, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? একদম কাঁদবেন না। আপনার এই চোখের পানি আমি সহ্য করতে পারি না তানিয়া। আমার সব কষ্ট দূর হয়ে গেছে আপনার এই একটা কথায়। আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাবো তানিয়া। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। নয়ন তানিয়ার কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে গভীর একটা চুমু এঁকে দিল। রাতের নিস্তব্ধতায় শুধু বৃষ্টির শব্দ আর তাদের দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নয়ন তানিয়াকে নিজের বুকের পাঁজরে লুকিয়ে নিয়ে সারা রাত এভাবে বসে রইল। তানিয়া নয়নের বুকের উষ্ণতা সব কষ্ট ভুলে শান্তিতে ঘুমিয়ে পড়ল। সকালে মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে তানিয়ার মুখে পড়তেই তানিয়ার ঘুম ভেঙে গেল। তানিয়া চোখ খুলে দেখলো সে নয়নের বিছানায় শুয়ে আছে। নয়ন রুমে নেই। তানিয়া উঠে ফ্রেশ হয়ে নিল। গতকাল রাতের ভিজে যাওয়া লাল সাদা শাড়িটা নয়ন আয়রন করে সুন্দর করে ভাঁজ করে রেখেছিল। তানিয়া অবাক হয়ে সেই লাল সাদা শাড়িটাই আবার পরে নিল। তানিয়া ধীর পায়ে রুম থেকে বের হয়ে বাইরে আসলো। বাইরে আসতে তানিয়া চোখ জুড়িয়ে গেল। ফার্ম হাউসের চারপাশে দিগন্ত বিস্তৃত সাদা কাশফুল আর পাম্পাস ঘাসের এক বিশাল প্রান্তর। সকালের মৃদু বাতাসে ঘাসগুলো দোল খাচ্ছে। ঠিক তার মাঝখানে নয়ন দাঁড়িয়ে আছে। নয়নকে দেখে তানিয়ার ভেতরের বুকটা সহ অদ্ভুত এক শান্তিতে ভরে গেল। তানিয়া ধীর পায়ে হেঁটে নয়নের কাছে গিয়ে দাঁড়ালো। তানিয়া মুগ্ধ হয়ে বলল, নয়ন, জায়গাটা এত সুন্দর, আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। এই কাশফুল আর এই পম্পাস ঘাসের প্রান্তরটা তোমার? হ্যাঁ তানিয়া, এটা আমার নিজস্ব জায়গা। যখন আমার মন খুব খারাপ থাকতো আমি এখানে এসে বসে বসে থাকতাম। এই কাশফুল আর পাম্পাস ঘাস আমাকে শান্তি দেয়। আর আজ এই সাদা প্রান্তরের মাঝে লাল সাদা শাড়িতে আপনাকে দেখে মনে হচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। নয়ন তানিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালের রোদে তানিয়ার ফর্সা মুখটা চকচক করছে। নয়ন তানিয়ার হাতটা আলতো করে ধরে নিজের বুকের কাছে নিয়ে আসলো। তানিয়া চোখে চোখ রেখে নয়ন গভীর গলায় বলল, আপনি জানেন তানিয়া, এই কাশফুলের মতো আপনার মনটাও অনেক পবিত্র। আমি চাই আমাদের বাকি জীবনটা এই কাশফুলের মতোই স্নিগ্ধ আর সুন্দর হোক। তুমি এত সুন্দর করে কথা কবে থেকে বলা শিখলে নয়ন? আমি তো জানতাম তুমি শুধু মারামারি করতে পারো। তুমি তো ভার্সিটির ভিলেন ছিলে। আমি ভিলেন ছিলাম তানিয়া, কিন্তু আপনার ভালোবাসার স্পর্শে আমি ভিলেন থেকে আপনার হিরো হয়ে গেছি। এই পাম্পাস ঘাসের মতো আমার জেদগুলো বাতাসে উড়ে গেছে শুধু আপনার জন্য। এদিকে তানিয়া লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে নিল। সে বুঝতে পারছে নয়নের চোখের এই তীব্র নেশা তাকে পাগল করে দিচ্ছে। তানিয়া হুট করে নয়নের বুকে মাথা রেখে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। এই সাদা কাশফুল আর পাম্পাস ঘাসের মাঝে লাল সাদা শাড়ি পরা তানিয়া আর কালো শার্ট পরা নয়নের এই দীর্ঘ রোমান্টিক আলিঙ্গন যেন একটা জীবন্ত ক্যানভাস তৈরি হলো। অন্যদিকে শহরের এক কোণে আসিফ আর ফাহাদ বসে একটা নোংরা ষড়যন্ত্র করছে। আসিফ রাগে টেবিলের উপর সজোরে ঘুষি মেরে বলে উঠল, ওই নয়নটাকে তো আমি ছাড়বো না ফাহাদ। আমার প্ল্যানটা ও পুরো নষ্ট করে দিল। তানিয়াকে বিয়ে করে ও আমার সব সম্পত্তি হাতানোর রাস্তায় কাটা হয়ে দাঁড়িয়েছে। আমি ওকে খুন করবো আসিফ ভাই। গতকাল ভার্সিটিতে সবার সামনে ও আমাকে যে মার মেরেছে, আমি ওর রক্ত চাই। ওর এত বড় সাহস আমার গায়ে হাত তোলে। তানিয়াকে কষ্ট দেওয়া একটাই রাস্তা, ওর ভাই নোমান। আমি খবর পেয়েছি আজ নোমান আমাদের পুরনো ফ্যাক্টরিতে একা যাবে জমির কাগজ চেক করতে। তুই তোর গুন্ডা লোক নিয়ে ওর উপর হামলা করবি। তানিয়া যখন শুনবে ওর আদরের ভাই মৃত্যুর সাথে লড়ছে, তখন ঠিকই ভেঙে পড়বে, আর তখন নয়নও কিছু করতে পারবে না। ঠিক বলেছেন ভাই,
আজ ওই নোমানের একদিন কি আমার একদিন, তানিয়াকে আমি আজ কাঁদিয়ে ছাড়বো। ফাহাদ আর আসিফ শয়তানি হাসি হাসতে লাগলো, কিন্তু তারা জানতো না নয়নের বেস্ট ফ্রেন্ড সাজিদ তাদের সব কথা দরজার আড়াল থেকে শুনে ফেলেছে। সাজিদ এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে গিয়ে নয়নকে কল দিল। ফার্ম হাউসে তানিয়া নয়নের বুকে মাথা রেখে বসে আছে। হঠাৎ নয়নের ফোনটা বেজে উঠল। নয়ন কল রিসিভ করে সাজিদের কথা শুনে চমকে উঠল। নয়নের চোখ মুখ শক্ত হয়ে গেল। নয়ন ফোনটা কেটে দিয়ে তানিয়ার দিকে তাকালো। কি হয়েছে নয়ন, তোমার মুখটা এমন শক্ত হয়ে গেল কেন? কে কল দিয়েছিল? তানিয়া, আমাকে একটু শহরে যেতে হবে। সাজিদ কল দিয়েছিল, একটা জরুরি কাজ আছে। আপনি এখানে একা থাকতে পারবেন তো? একা? আমার খুব ভয় করবে নয়ন, তুমি আমাকে একা রেখে যেও না প্লিজ। আমার বুকের ভেতরটা কেমন যেন অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। তুমি কি বিপদে আছো? আমি কোনো বিপদে নেই তানিয়া, আপনি চিন্তা করবেন না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি কালুকে আর ঋতুকে এখানে পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। আপনি শুধু ঘরের ভেতরে থাকবেন। তানিয়া নয়নের হাতটা শক্ত করে ধরল। তানিয়ার চোখে পানি টলমল করছে। সে কিছুদিন নয়নকে ছাড়তে চাইছে না। নয়ন তানিয়ার চোখের পানি মুছে দিয়ে তানিয়ার কপালে গভীর একটা চুমু দিল। আমি কথা দিচ্ছি তানিয়া, আমি খুব দ্রুত ফিরে আসব। আপনার ভিলেন বর এত সহজে হার মানার পাত্র নয়। আপনি শুধু আমার জন্য অপেক্ষা করবেন। এদিকে নয়নার কোনো কথা না বলে বাইক দিয়ে দ্রুত বেগে শহরের দিকে রওনা হলো। তানিয়া ভারাক্রান্ত মনে দরজার কাছে দাঁড়িয়ে নয়নে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তানিয়ার বুক ফেটে কান্না আসছে। পুরোনো ফ্যাক্টরির ভেতর নোমান জমির কাগজগুলো চেক করছে। হঠাৎ ফাহাদ আর তার 10-12 জন গুন্ডা হাতে লোহার রড আর ছুরি নিয়ে নোমানকে ঘিরে ধরল। নোমান চমকে উঠে পেছনের দিকে সরে গেল। ফাহাদ, তোমরা এখানে কি করছো? আমাকে ঘিরে ধরেছো কেন? তোকে আজ উপরে পাঠানোর ব্যবস্থা করতে এসেছি নোমান। তোর বোন ভার্সিটিতে অনেক অহংকার দেখায়। আজ তোর লাশ দেখলে তোর বোনের অহংকার মাটিতে মিশিয়ে যাবে। এদিকে ফাহাদের গুন্ডারা নোমানকে মারতে শুরু করলো। নোমান একা তাদের সাথে পেরে উঠছে না। ফাহাদ একটা ধারালো ছুরি বের করে নোমানের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ফ্যাক্টরির বিশাল লোহার দরজাটা প্রচন্ড শব্দে ভেঙে পড়ল। ফাহাদ আর গুন্ডারা চমকে দরজার দিকে তাকালো। ধুলো আর অন্ধকারের ভেতর থেকে নয়ন তার রুদ্র মূর্তি নিয়ে প্রবেশ করলো। নয়নের চোখ দুটো রাগে আগুনের মতো জ্বলছে। নয়নকে দেখে ফাহাদের হাত থেকে ছুরিটা পড়ে যাওয়ার উপক্রম হলো। তোকে আমি আগেই বলেছিলাম, ফাহাদ তানিয়ার দিকে বা ওর পরিবারের দিকে চোখ তুলে তাকালে আমি তোর চোখ উপড়ে নিব। আজ তোকে কে বাঁচায় আমি দেখব। নয়ন বিদ্যুতের বেগে ফাহাদের গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ল। নয়ন একাই 10 জনের সাথে লড়াই করতে লাগলো। লোহার রড দিয়ে একের পর এক গুন্ডাকে মাটিতে ফেলে দিতে লাগলো। নোমান অবাক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে আছে। যে ছেলেটাকে সে এতদিন বখাটে ভেবেছে, সে আজ নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাচ্ছে। নয়ন যখন গুন্ডাদের সাথে মারামারি করতে ব্যস্ত, ঠিক তখন ফাহাদ পেছন থেকে একটা ধারালো ছুরি নিয়ে নোমানের দিকে ছুটে গেল। নয়ন আর চোখে সেটা দেখে ফেলল। ফাহাদ যখন নোমানকে ছুরি মারতে যাবে, নয়ন দৌড়ে গিয়ে নোমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আর ফাহাদের সে ধারালো ছুরিটা সোজা নয়নের পেটের ডান পাশে গভীরভাবে ঢুকে গেল। নয়ন যন্ত্রণায় চিৎকার করে উঠল। ফাহাদ ভয়ে ছুরিটা ছেড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। গুন্ডারাও ভয়ে পালাতে শুরু করলো। নয়ন পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার পেট থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সাদা ফ্লোরটা মুহূর্তে রক্তে লাল হয়ে গেল। নোমান দৌড়ে গিয়ে নয়নকে ধরল। নোমানের চোখে পানি চলে আসলো। নয়ন ভাই, তুই এ কি করলি? তুই আমার জন্য নিজের জীবন বিপন্ন করলি। আমি তোকে এত ভুল বুঝেছি ভাই, আমাকে ক্ষমা করে দে। নোমান ভাই, আমার তানিয়াকে বলবেন আমি আমার কথা রেখেছি। আমি ওর পরিবারের কোনো ক্ষতি হতে দেইনি। আমার তানিয়াকে বলবেন ও যেন না কাঁদে। নয়নের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। নোমান পাগলের মতো চিৎকার করতে লাগলো। সে দ্রুত সাজিদকে কল দিয়ে নয়নকে নিয়ে হাসপাতালের দিকে ছুটলো। ফার্ম হাউসে বসে তানিয়া অস্থির হয়ে কাঁদছে। ঠিক তখন মিঠু দৌড়ে এসে তানিয়াকে জড়িয়ে ধরলো। মিঠু হাউমাউ করে কেঁদে উঠলো। তানিয়া, তানিয়া রে, সব শেষ হয়ে গেছে। নয়নকে ফাহাদ ছুরি মেরেছে। নয়নের অবস্থা খুব খারাপ, ওকে হাসপাতালে নিয়ে গেছে। মিতুর কথা শুনে তানিয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। তানিয়ার পুরো শরীর পাথর হয়ে গেল। সে কোনো কথা বলতে পারছে না। তার মনে হচ্ছে তার হৃদস্পন্দন থেমে গেছে। তানিয়া পাগলের মতো দৌড়ে ফার্ম হাউস থেকে বের হয়ে গেল। মিতু আর কালু
তানিয়ার পেছন পেছন ছুটল। হাসপাতালের ইমার্জেন্সি রুমের সামনে তানিয়া এসে পৌঁছলো। তানিয়ার লাল সাদা শাড়িতে এলোমেলো হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। তানিয়া ইমার্জেন্সি রুমের কাছের ভেতর দিয়ে দেখলো নয়ন বিছানায় শুয়ে আছে। ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করছে। নয়নের পুরো শরীর রক্তে মাখামাখি। তানিয়া নিজেকে সামলাতে পারল না, সে ইমার্জেন্সি রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। নার্সরা তাকে আটকাতে চাইলেও তানিয়া আর কথা শুনলো না। তানিয়া দৌড়ে গিয়ে নয়নের রক্তমাখা হাতটা শক্ত করে চেপে ধরল। তানিয়া বুক ফাটা চিৎকার করে কেঁদে উঠল। নয়ন, চোখ খোলো নয়ন, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি ফিরে আসবে। তুমি আমাকে ধোকা দিতে পারো না নয়ন, আমি তোমাকে ছাড়া মরে যাব। তানিয়া পাগলের মতো নয়নের রক্তমাখা মুখে, কপালে, চোখে অনবরত চুমু খেতে লাগলো। আমি তোমার সব জেদ মেনে নেব নয়ন, আমি তোমার সব কথা শুনবো। আমি আর কোনোদিন তোমাকে অপমান করব না। তুমি শুধু একবার চোখ খোলো নয়ন, আমার এই ভিলেন বর ছাড়া আমার যে পৃথিবীতে আর কেউ নেই। প্লিজ নয়ন, আমার দিকে তাকাও। তানিয়া চোখের পানিতে নয়নের মুখটা ভিজে যাচ্ছে। তানিয়ার এই হৃদয় বিদারক কান্না, নয়নের রক্তমাখায় নিথর দেহের দৃশ্য উপস্থিত সবার চোখে পানি এনে দিল। তানিয়া নয়নের বুকের ওপর মাথা আছড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। হাসপাতালের এই নিস্তব্ধতায় তানিয়ার ভালোবাসার হাহাকার যেন এক অদ্ভুত বেদনার সৃষ্টি করলো। নয়ন, চোখ খোলো নয়ন, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি ফিরে আসবে। তুমি আমাকে ধোকা দিতে পারো না নয়ন, আমি তোমাকে ছাড়া মরে যাব। প্লিজ নয়ন, আমার দিকে তাকাও। আমার এই ভিলেন বর ছাড়া আমার যে পৃথিবীতে আর কেউ নেই। তানিয়া বোন আমার, আমাকে ক্ষমা করে দে। আমার জন্যই আজ নয়নের এই অবস্থা। ও আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছে। তুই কাঁদিস না তানিয়া, ডাক্তাররা চেষ্টা করছে। তুই চুপ কর ভাইয়া, একদম চুপ কর। তোরা সবাই মিলে আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আমার বাবা আমাকে তাড়িয়ে দিল, আর আজ তোর জন্য আমার স্বামী মৃত্যুর সাথে লড়ছে। তোরা কেউ আমার নয়নের যোগ্য না। মা তানিয়া, আমাকে ক্ষমা করে দে মা। আমি সমাজের কথায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি নয়ন কতটা ভালো ছেলে। ও আমার ছেলের জীবন বাঁচিয়েছে। হ্যাঁ রে মা, আমরা খুব বড় ভুল করেছি। আমরা তোর আর নয়নের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। তুই আল্লাহর কাছে দোয়া কর মা, নয়ন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আপনাদের কারো কথা শুনতে চাই না। আপনারা সবাই এখান থেকে চলে যান। আমার নয়নের কিছু হলে আমি আপনাদের কাউকে ক্ষমা করব না। আমি নিজের জীবন শেষ করে দিব। এদিকে তানিয়া ডুকরে কাঁদতে কাঁদতে আবার নয়নের রক্তমাখা বুকের উপর মাথা রাখলো। ঠিক তখনই নয়নের হাতের আঙুলগুলো একটু নড়ে উঠল। নয়ন খুব কষ্টে ধীরে ধীরে চোখ খুলল। এত কাঁদছেন কেন তানিয়া? আমি তো এখনো মরে যাইনি। আমার বউয়ের এত চোখের পানি দেখলে আমি তো উপরে গিয়েও শান্তি পাবো না। নয়ন, তুমি চোখ খুলেছ? ডাক্তার তাড়াতাড়ি আসুন, আমার নয়নের জ্ঞান ফিরেছে। ডাক্তার থাকতে হবে আধুনিক, আপনি শুধু আমার কাছে আসুন, আমার খুব কাছে। তুমি এত বখাটে কেন নয়ন? তুমি নিজের কথা একটুও ভাবলে না। তুমি কেন ওই ফাহাদের সামনে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? তুমি খুব স্বার্থপর নয়ন। আমি স্বার্থপর নই তানিয়া, আমি তো শুধু আপনার সম্মান আর আপনার হাসিটা বাঁচাতে চেয়েছিলাম। আমি বলেছিলাম না আপনার পরিবারকে আমি কিচ্ছু হতে দিব না। আমি আমার কথা রেখেছি। আমার কিছু চাই না নয়ন, আমার সম্মান পরিবার কিছু চাই না। আমি শুধু তোমাকে চাই। তুমি ছাড়া আমার আর কিছু নেই নয়ন। আমি তোমাকে অনেক ভালোবাসি। আবার বলুন তো তানিয়া, আমার শুনতে ভালো লাগছে, আমার শুনতে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে পেটের এই ব্যথাটা একদম কমে গেছে। আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি আমার ভিলেন বর। তুমি আমার হিরো নয়ন। তানিয়া নয়নের কপালে গভীর একটা চুমু দিল। নয়ন মুচকি হেসে তানিয়ার চোখের পানি নিজের দুর্বল হাত দিয়ে মুছে দিল। ঠিক তখনই আইসিইউ এর দরজা খুলে সাজিদ, মিতু আর পুলিশ ইন্সপেক্টর তারেক ভেতরে প্রবেশ করলো। তাদের পেছনে হাতকড়া পড়া অবস্থায় ফাহাদ, আসিফ আর সাদাত। নয়ন ভাই, তুই চোখ খুলেছিস? দেখ ভাই, আমি তোর কথা মতো সব কালপিটদের ধরে এনেছি। এই তিনটাই তোর আর তানিয়া ভাবির সব কষ্টের কারণ। তানিয়া, তুই ঠিক আছিস তো? আমি তোকে বলেছিলাম না সত্যিটা একদিন সবার সামনে আসবে। দেখ, আজ এই শয়তানগুলো পুলিশের হাতে ধরা পড়েছে। আসিফ ভাইয়া, তুই এতটা নীচ হতে পারলি? তুই সম্পত্তির লোভে আমার মতো নিজের বোনের সম্মান নষ্ট করতে চাইলি, আবার আমার স্বামীর গায়ে হাত তুললি। তোর কি একটুও মায়া হলো না? আমাকে ক্ষমা করে দে তানিয়া, আমি পাহাদের কথায় লোভের বশে এই কাজ করে ফেলেছি।
আমি বুঝতে পারিনি এর পরিণাম এত ভয়াবহ হবে। চাচা, আমাকে বাঁচান। চুপ কর বেয়াদব, তুই আমার ভাইপো হওয়ার যোগ্য হারিয়েছিস। ইন্সপেক্টর তারেক ওকে এমন শাস্তি দিবেন যেন ও কোনোদিন জেলের বাইরে আসতে না পারে। তানিয়া, আমাকে মাফ করে দিন। আমি রাগের মাথায় আপনাকে অপমান করতে চেয়েছিলাম, কিন্তু ওই নয়ন আমাকে সবার সামনে মেরেছিল বলে আমি ওকে খুন করতে চেয়েছিলাম। আমি আর এমন করব না। তোকে আমি আগে বলেছিলাম ফাহাদ আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে নিব। তুই তো আমার তানিয়াকে কাঁদিয়েছিস, তোকে আমি জ্যান্ত রাখবো ভেবেছিস? স্যার, আমি বলছি এই সাজাদ ভাই আর ওনার বউ মীরা ভাবি মিলেই তো তানিয়া ভাবির ব্যাগে হারটা লুকিয়ে রেখেছিল। আমি সব প্রমাণ জোগাড় করছি। ওনারা সম্পত্তির লোভে তানিয়া ভাবিকে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করতে চেয়েছিল। ঠিক তখনই শাহরিয়ার খান আর জাহানারা বেগম দৌড়ে আইসিইউ রুমে প্রবেশ করলো। সাদাতের কীর্তি শুনে তারা দুজনেই স্তব্ধ হয়ে গেল। সাদাত, তুই এতটা জঘন্য কাজ করতে পারলি? তুই আমার মায়ের হার চুরি করে তানিয়ার ব্যাগ রেখেছিলি। ছি ছি, আমি তোকে আমার বড় ছেলে ভাবতে ঘৃণা করছি। আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আমি মীরার কথা এসে এই কাজ করেছি। মীরার দাদি তো তানিয়াকে সহ্য করতে পারতো না। আমি তো শুধু চেয়েছিলাম নয়ন যেন বাড়ি থেকে চলে যায় আর সব সম্পত্তি আমি পাই। তুই আমার ঘরে দোষ চাপাচ্ছিস সাদাত? আমি তানিয়াকে পছন্দ করতাম না ঠিকই, কিন্তু আমি তো চুরি করতে বলিনি। তানিয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দাও বুবু। আমি বুঝতে পারিনি তুমি কতটা ভালো, আর এই বাড়ির মানুষগুলো ঠিক কতটা বিষাক্ত। আপনারা আমাকে ক্ষমা করে ছোট করবেন না। দাদি, আমি তো আপনাদের ওই বাড়ির বউ হিসেবে যাইনি, আমি গিয়েছিলাম নয়নের স্ত্রী হিসাবে। আপনারা নয়নকে ভালোবাসতে পারেননি, এটাই আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তানিয়া একদম ঠিক বলেছে দাদি। আমি তোমাদের ওই কাগজের সম্পত্তির ধার ধারি না। আমার তানিয়া আমার সবচেয়ে বড় সম্পত্তি। তোমরা আজ থেকে আমার কেউ না। তোমরা সাদাত ভাইকে নিয়ে জেলের খানি টানো গিয়ে। নয়ন বাবা, আমার আমি খুব বড় ভুল করেছি বাবা। আমি বাইরের মানুষের কথায় নিজের হীরের টুকরো ছেলেকে চিনতে পারিনি। তানিয়া মা, তুমি ওকে একটু বোঝাও না মা, ও তো তোমাকে খুব ভালোবাসে। আঙ্কেল, আমি নয়নের স্ত্রীর অধিকার নিয়ে বলছি। যে ছেলেটা নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে, আপনারা তাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করেননি। আজ ও যখন হিরো হয়ে গেল, তখন আপনারা এসেছেন ভালোবাসা দেখাতে। আমি আমার স্বামীকে আপনাদের ওই বিষাক্ত পরিবেশে আর কোনোদিন যেতে দেব না। লাভ ইউ বউ, একদম ঠিক বলেছো। ইন্সপেক্টর স্যার, আপনি ওই তিনজনকে নিয়ে যান। আমার বউয়ের সামনে ওদের নোংরা মুখ আমি আর দেখতে চাই না। ঠিক আছে নয়ন, তুমি রেস্ট নাও, আমি ওদের ব্যবস্থা করছি। পুলিশ বাহাদ আসিফ আর সাদাতকে নিয়ে চলে গেল। আফসার উদ্দিন আর শাহরিয়ার খান মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। রুমে শুধু নয়ন আর তানিয়া রইল। তানিয়া নয়নের পাশে বসেই নয়নের বুকে মাথা রাখলো। তুমি এত বড় হিরো হয়ে গেলে কবে নয়ন? তুমি তো একা একা সব শয়তানদের শাস্তি দিয়ে দিলে। আমি তো ভাবতেই পারছি না তুমি আমার সেই জেদি জুনিয়র নয়ন। আমি সবসময় আপনার ভিলেন হয়ে থাকতে চাই তানিয়া, যে ভিলেন শুধু আপনাকে শাসন করবে, আপনাকে ভালোবাসবে, আর আপনার দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে নিবে। অসভ্য ছেলে, এখনো শুধু মারামারির চিন্তা। তুমি চুপচাপ শুয়ে থাকো। এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি তোমার সিনিয়র, ভুলে যেও না। ভালোবাসার মাঝে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই তানিয়া। আপনি আমার বউ আর আমি আপনার বর। এখন আমাকে একটা মিষ্টি করে কিস দিন তো, পেটের ব্যথাটা আবার বাড়ছে। ফাজিল ছেলে কোথাকার। হাসপাতালের আইসিইউতে শুয়ে রোম্যান্স করার শখ জেগেছে। একদম চুপচাপ শুয়ে থাকো, আমি ডাক্তার ডেকে আনছি। ডাক্তার ডাকলে কিন্তু আমি আমার পেটের সেলাই নিজের হাতে খুলে ফেলবো তানিয়া। আমি আপনার কিস চাই মানে চাই। ভিলেনের জেদ তো আপনি জানেন। তানিয়া লজ্জায় লাল হয়ে নয়নের দিকে তাকালো। নয়ন মিটিমিটি হাসছে। তানিয়ার কোনো কথা না বলে ধীরে ধীরে নয়নের মুখের কাছে এগিয়ে গেল। তানিয়া আলতো করে নয়নের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। নয়ন তানিয়ার মাথায় হাত বুলিয়ে সেই চুমুর উত্তর দিতে লাগলো। 1 মাস পর নয়ন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। নয়ন তানিয়াকে নিয়ে তার সেই ফার্ম হাউসে চলে এসেছে। রাতের বেলা ফার্ম হাউসের ছাদে বিশাল আয়োজন। চারদিকে আলো ঝলমল করছে। তানিয়ার বাবা মা, ভাই আর নয়নের বেস্ট ফ্রেন্ড সাজিদ, মিতু সবাই উপস্থিত।
নয়ন বাবা, আমরা আজ অনেক খুশি। তোমরা দুজন সবসময় এইভাবে হাসি খুশি থেকো। আমরা আমাদের ভুলের জন্য লজ্জিত। আঙ্কেল, পেছনের কথা আর মনে করবেন না। তানিয়া খুশি তো আমিও খুশি। আপনারা তানিয়াকে এত সুন্দর করে মানুষ করেছেন, এর জন্য আমি আপনাদের কাছে ঋণী। আল্লাহ তোমাদের নজর থেকে বাঁচিয়ে রাখুক বাবা। তোমরা দুজন একসাথে কত সুন্দর মানিয়েছো। নয়ন ভাই, তুই আমার বোনের খেয়াল রাখিস। আমি জানি তুই থাকতে ওর কোনো ক্ষতি হবে না। নোমান ভাই, তানিয়া আমার নিঃশ্বাস, আমি আমার নিঃশ্বাস বন্ধ হতে দিব না। আপনি চিন্তা করবেন না। সবার সাথে কথা বলা শেষ হলে নয়ন তানিয়াকে নিয়ে ছাদের এক কোনায় নিরিবিলি জায়গায় চলে আসলো। আজ তানিয়া একটা নীল রঙের সিল্কের শাড়ি পরেছে। খোলা চুলে তানিয়াকে রাতের পরীর মতো লাগছে। নয়ন পেছন থেকে তানিয়ার কোমর জড়িয়ে ধরে কাঁধে মুখ রাখলো। নয়ন, কি করছো? সবাই তো ছাদে আছে, কেউ দেখে ফেলবে তো। আমাকে ছাড়ো নয়ন। আমি আমার বউকে ধরেছি তানিয়া, আমি তো কোনো চুরি করিনি। আপনাকে এই নীল শাড়িতে কতটা সুন্দর লাগছে আপনি জানেন না। আমার তো মনে হচ্ছে আপনাকে লুকিয়ে ফেলি। ফাজিল কোথাকার, তোমার চোখের ভাষা আমি খুব ভালো করেই বুঝতে পারি নয়ন। তুমি একটু দূরে দাঁড়াও তো। দূরে কি আর থাকা যায় তানিয়া? আপনি যতই আমাকে দূরে ঠেলবেন আমি ততই আপনার কাছে আসব। আমি তো একটা ভিলেন। নয়ন তানিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তানিয়ার চোখে চোখ রেখে নয়ন তার খোলা চুলগুলো বাতাসে উঠতে দিল। তানিয়ার বুকের ধুকপুকানি বেড়ে গেল। নয়ন, তুমি আমাকে এতটা ভালোবাসো কেন? আমি তো মাঝে মাঝে ভয় পাই, যদি কোনোদিন এই ভালোবাসা কমে যায়, যদি তুমি আমাকে ছেড়ে যাও। এই আকাশ যতদিন থাকবে তানিয়া, এই নয়নের বুকে আপনার জন্য ভালোবাসা ততদিন থাকবে। আপনি আমার জীবনের সেই আলো যা আমি অন্ধকার থেকে ছিনিয়ে এনেছি। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না তানিয়া। আমি জানি নয়ন, আমি সব জানি। আমার এই ভিলেন বর আমাকে কতটা ভালোবাসে সেটা আমি আমার হৃদয় দিয়ে অনুভব করি। তুমি আমার হিরো নয়ন। এদিকে তানিয়া দুই হাত দিয়ে নয়নের গলা জড়িয়ে ধরে তার বুকের ওপর মাথা রাখলো। নয়ন তানিয়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে শূন্যে তুলে নিল। তানিয়া লজ্জায় খিলখিল করে হেসে উঠল। তানিয়া, আজ রাতে আমি আপনার সব জেদ ভেঙে দিব। আজ আপনাকে শুধু আমার হয়ে থাকতে হবে। অসভ্য, তুমি আমাকে নিচে নামাও বলছি। তুমি খুব পাজি হয়ে গেছো নয়ন। আমি পাজি থাকতে চাই তানিয়া, আপনি শুধু আমাকে ভালোবাসতে থাকুন। বাকি পৃথিবীর সবকিছু আমি সামলে নিব। নয়ন তানিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে রেখে তানিয়ার কপালে, চোখে আর গালে গভীর মায়ায় চুমু এঁকে দিতে লাগলো। তানিয়া চোখ বন্ধ করে নয়নের এই পবিত্র ভালোবাসা গ্রহণ করতে লাগলো। রাতের এই নিরিবিলি পরিবেশে খোলা আকাশের নিচে তাদের দুজনের হৃদয়ের স্পন্দন একসাথে বাজতে লাগলো। নয়ন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই আমাদের সারা জীবন এইভাবেই কাটুক। তুমি শুধু আমাকে এইভাবেই আগলে রেখো। আমি আমার জীবন দিয়ে আপনাকে আগলে রাখবো তানিয়া। আপনি শুধু এই ভিলেন বরের বুকের খাঁচায় আজীবন বন্দি থাকবেন। এদিকে নয়ন তানিয়ার মুখটা আলতো করে উপরে তুলল। দুজনের চোখের গভীর ভাষা একে অপরের প্রতি ভালোবাসার সাক্ষী হয়ে রইল। নয়ন তানিয়ার কাপা কাপা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দীর্ঘ একটা রোমান্টিক কিস করলো। তানিয়া নয়নের শার্ট খামচে ধরে তার বুকে আরো শক্তভাবে মিশে গেল। চাঁদের আলোয় দুটি হৃদয়ের দীর্ঘ সম্মানজনক এবং গভীর আবেগময় আলিঙ্গন যেন এক নতুন ইতিহাস রচনা করলো। ভিলেন বরের ভালোবাসার কাছে সিনিয়র মেয়ের সব ইগো আর অভিমান চিরতরে হার মানল।